স্টার্টআপ বলতে যেটা বোঝায় হাইপার গ্রোথ নিয়ে চিন্তা করে, দে আর নট থিঙ্কিং অ্যাবাউট দেয়ার প্রফিট, যে মাস শেষে আমার কত টাকা লাভ হইলো কত টাকা লস হইলো, ইট ইজ নট দেয়ার কনসার্ন। তাদের মেন কনসার্ন হইতেছে আমার এই মাসে যদি আমার ধরেন 10 লাখ টাকা সেল হয়, পরবর্তী মাসে আমার কমপক্ষে 50 লাখ টাকা সেল হইতে হবে, অথবা 60 লাখ টাকা সেল হইতে হবে, অথবা 70 লাখ টাকা সেল হইতে হবে। সো এই মেন্টালিটির কেউ আসেন কিনা এখানে, তাহলে এই সেশনটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না আর কি। এই মেন্টালিটি মনে হয় কেউ নাই আর কি। সো যদি না থাকেন দেন আই থিঙ্ক যে ইনভেস্টমেন্ট যে ব্যাপারে সাগর ভাই বলছিল যে আপনি নিয়েন না, সেক্ষেত্রে কিন্তু যেহেতু স্টার্ট আপ না, তাহলে ইনভেস্টমেন্ট নেওয়া দরকার নেই। যেহেতু স্টার্ট আপ না, কারণ স্টার্ট আপের মোডটাই হচ্ছে আপনার টার্গেটই হচ্ছে ইনভেস্টমেন্ট নেওয়া। আপনি যতগুলো স্টার্ট আপ দেখবেন ম্যাক্সিমাম টার্গেটই থাকে কি, আপনি ভ্যালুয়েশন বাড়াবেন, আপনি ইনভেস্টমেন্ট নেবেন, এটাই। কিন্তু এসএমইর টার্গেট কোনো সময় ইনভেস্টমেন্ট না, এটা আমি 100% এগ্রি। যদি এটা আগে ঠিক থাকতো, আপনি যদি স্টার্ট আপ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসেন না, আপনি ইনভেস্টমেন্ট নিয়ে থাকেন। আপনি পিটার থেল আরও যা যা নাম আছে ওগুলো নিয়ে আলোচনা করেন। যেমন বিনিয়োগ ডটা যেটা কাজ করতো, ওরা কিন্তু মডেল কাজ করতেছে স্টার্ট আপ, বাট দে আর গোয়িং উইথ এসএমইস। সো যদি ধরেন আপনি স্টার্ট আপ নিয়ে কাজ করেন, তাহলে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করেন এখন থেকে। আর যদি এসএমই নিয়ে কাজ করেন, তাহলে আমার কিছু পয়েন্ট আছে। সো পয়েন্টগুলোতে আমি যদি প্রথমেই বলি যে এখানে যারা বিজনেসম্যান আছেন তাদের এক্সপিরিয়েন্স আমি শুনবো আর কি। দু একজন আছেন নতুন আর কি। সো টাকা ছাড়া ব্যবসা হয় না। এখন এইটা যদি আমরা একটা ট্যাগলাইনে যাই যে টাকা ছাড়া ব্যবসা হয় না, এই কথার সাথে ভাই আপনি কি একমত? একমত? মানে টাকা ছাড়া ব্যবসা করা যায়? আচ্ছা আচ্ছা, বড় ব্যবসায়ী আরও দু একজনকে ধরতে হবে আর কি। সাগর ভাই তো আপনি আছেন, বলেন না টাকা ছাড়া যায়? আচ্ছা, না না, রাইট। পয়েন্টের ব্যাপার হচ্ছে টাকা ছাড়া বলতে, দেখেন যে টাকা বলতে এখন আপনি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার এক্সপিরিয়েন্স আছে, আপনি 10 লাখ টাকা দিয়েও শুরু করতে পারবেন, আপনি 10 কোটি দিয়েও শুরু করতে পারবেন। সো 10 টাকা দিয়ে গল্পটা খুবই কঠিন হয়ে যায়, বাট 10,000 ধরেন, হ্যাঁ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার গল্প কিন্তু আমাদের আশেপাশে আছে, প্রচুর আছে। এখন এই কথাটা কেন দেখেন, এসএমই বলতেছি আমরা আমরা কিন্তু দেন আমি একটু আরও ক্লারিফাই করি, মানে কাগজে কলমের ভাষায় এমএসএমই, আবার অনেকে বলে NMSME। ধরেন ন্যানো, মাইক্রো, স্মল, মিডিয়াম। ন্যানো, মাইক্রো, স্মল, মিডিয়াম, কিন্তু এটা কিন্তু অনেক ক্যাটাগরি আছে। ন্যানো বলতে ধরেন 10,000 দিয়ে শুরু করছে, যে এটা আপনি ন্যানো ধরেন। আপনি যদি আজকে 10,000 টাকা নিয়ে যদি বাজারে চলে যান, কিছু একটা ব্যবসা আপনি শুরুই করতে পারবেন, রাইট? আমরা যারা দেখি যে মানে ক্যাটা, রাইট, তো এটাও তো ব্যবসা ভাই, এ তো ব্যবসা বলতে হবে। এটা যদি আপনি ব্যবসা স্বীকার না করেন, তাহলে তো এখানে আলোচনার জায়গা না আর কি। সো ন্যানো, তারপর মাইক্রো বলেন। মাইক্রো বলেন যে হচ্ছে আমরা যে একটা ফিজিক্যাল একটা শপ আছে, তারা কিন্তু মাইক্রো, রাইট? তাদের একটা বেজ আছে আর কি, একটা স্থাপনা আছে। তারপর স্মল বলতে এখানে কিন্তু অনেক স্মল বিজনেসম্যান আছেন। মিডিয়াম, কিন্তু মিডিয়ামের রেঞ্জ কিন্তু অনেক বড় আর কি। সো স্মল বলতে আপনার এক একজন এক এক ডেফিনেশন দেবেন। সো মিনিমাম এমপ্লয়ি সাইজ যদি 20 থেকে 50 হয়, আমরা স্মল বলতে পারি। সো ম্যাক্সিমাম আই থিঙ্ক যে এর মধ্যেই আমরা আছি আর কি, রাইট? সো মিডিয়াম আসলে পড়ি না। সো এম বলতে আমি যেটা বলছি, স্মলের ভিতরে আমরা যদিও আসি। সো টাকা ছাড়া ব্যবসা শুরু করার মতো আমি আই থিঙ্ক যে আমরা যদি সবার সাথে আলোচনা করি, এই অ্যান্সারটা আমরা পাবো। এখন আপনি শুরু করবেন কিভাবে? শুরু যদি আপনি একবার শুরুই করেন এমন একটা ব্যবসা, যে ব্যবসাতে ইনভেস্টমেন্টই লাগবে হচ্ছে ধরেন 10 লাখ টাকা, তাহলে আপনি যে আছেন আপনার কাছে নাই, তাহলে আপনি ব্যবসাটা শুরু না করে আপনি নর্মালি যে আপনার কাছে যেটা আছে আপনি এটা দিয়ে শুরু করেন। এটা হলো বেস্ট, একবার সেফেস্ট ওয়ে টু ডু স্টার্ট বিজনেস। সো আমি ব্যবসায়ী না, ঠিক আছে, কিন্তু এখানে দেখবেন আপনাদের সাথে অনেক কিছু মিলে যাবে। সো এখন ধরুন টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায় কিনা, আমি বলবো যে হ্যাঁ, টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায়। আর এখন ডিজিটাল যুগে এটা কিন্তু আরও সহজ। এটা যদি কেউ পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে শুরু করতে পারে, আরও বেটার। আমরা অলরেডি অনেকে জানি এরকম উদাহরণ আশেপাশে আমরা দেখি, এখন বেশি আরও দেখি যে সোশ্যাল মিডিয়াতে। সো আমি ওই ধরনের হাইপার কথাবার্তার মধ্যে যাচ্ছি না, রিয়েল একবার সলিড আমি কিছুই। আচ্ছা, আমি কিন্তু আজকে কিছু এক্সাম্পল দিব আমার পোর্টফোলিও যারা আছেন, যাদের সাথে আমি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি, তাদের কয়েকটা কেস স্টাডি শেয়ার করব। মানে আই থিঙ্ক এটা মোর এনজয়েবল হবে আর কি, রাইট রাইট। সো টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায়, বাট ডিপেন্ড করতেছে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন। এখন দেখেন, এখন আপনি প্রতি মাসে আপনার দরকার হইতেছে মাসে 50,000 টাকা অথবা 1 লাখ টাকা, তাহলে আপনি কী পরিমাণ কী ধরনের আইটেম নিয়ে ব্যবসা শুরু করবেন, এটা আপনার ডিসিশন। সো আপনি অবশ্যই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 50,000 টাকা প্রফিট বার করতে পারবেন না। সো এই আলোচনা তো করে লাভ নেই, রাইট? সো ওটা বুঝতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিতরে ফেলেন নিজেকে।
এটা এটা কিন্তু কথাবার্তা বলা হচ্ছে নতুন যারা করতে যাচ্ছেন তাদের জন্য, পুরাতন যারা আছে এরা ইগনোর করতে পারেন। আচ্ছা, টাকা তাহলে কখন লাগে ব্যবসার জন্য? সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর কি। সো টাকা ছাড়া ব্যবসা হয় না। সো আমি একটা কথা বলি যে শুরু করার জন্য টাকা লাগে না, কিন্তু বড় করার জন্য টাকা লাগে আর কি। হ্যাঁ, সো বড় করার জন্য টাকা কখন লাগে? আচ্ছা, সো আমি আজকে একটা বিজনেসের সাথে কথা বলতে আসতেছিলাম, ওনার সাথে আমাদের সেকেন্ড টাইম বিজনেস হচ্ছে। আমি নাম অবশ্যই মেনশন করবো না, সরি টু সে দ্যাট। সো ওনার বিজনেসের মার্জিন ছিল ভাই, প্রফিট মার্জিন প্রতি মাসে নেট প্রফিট মার্জিন 50% প্লাস। নেট প্রফিট দ্যাট মিনস সে যদি 1 লাখ টাকার ব্যবসা করে তার 50,000 টাকা লাভ থাকে, নেট প্রফিট। মধু বেচে না। সো ওনার আইডিয়াটা ছিল মাসে সেল করতে প্রায় 40-50 লাখ। Okay, দেখেন। হ্যাঁ, সেক্টর, হ্যাঁ আমি যাচ্ছি সেক্টরটা আপনাদের সাথে। এখানে কাপড়ের ব্যবসা কার জন্য ছিল? টি শার্ট ছিল কার জন্য, রাইট? হ্যাঁ, কাপড়ের ব্যবসা ছিল, রাইট। হ্যাঁ হ্যাঁ। সো উনি এটা ছিল, প্রোডাক্টটা ছিল এরকম যে উনি একটু লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করতো। ধনী মানে টিজিটা একটু ধনী ক্যাটাগরির আর কি। পশ, হ্যাঁ, যারা রেগুলারই ধরেন আজকের কাপড় কিনছে, একটা বিয়েতে গেছে, পরের দিন যদি আরেকটা নতুন না যায় তার ভালো লাগে না, ব্যাপারটা এরকম আর কি। সো ফিমেল আবার, সো আমাদের ক্যাটাগরির বাইরে আর কি। সো এই জন্য বেশি হয়েছে, মানে ওনার আবার ফিমেল না, ওনার হচ্ছে মেল। হ্যাঁ, আচ্ছা কেসটা দেখেন, আমি জাস্ট কেসটা দিয়ে বলেন। আমি বললাম যে টাকা বাধা কিনা। সো দেখেন উনি কিন্তু প্রতি মাসে 40% 50% মার্জিন, কিন্তু উনি কি করতে পারতো? উনি কিন্তু বিটুসি বলতে ধরেন একটা তার আউটলেট আছে, 2টা আউটলেট আছে, তার একটা ছোট ফ্যাক্টরি আছে, ওইখানে উনি অর্ডার নেয়। কাপড়গুলো হচ্ছে আপনার কাস্টমাইজড, যে কাপড়গুলা শাড়িগুলো থাকে যেখানে কাটচুপি করতে হয়, কিছু কাজ আছে আর কি। সো উনি ওই জায়গাতে যেটা করলো যে আমরা প্রথমে ফাইন্যান্সিং করলাম, ইটস গুড অপশন, যে ঠিকমতো ব্যবসা টাকা পয়সা দিছে। দ্বিতীয়বার ফাইন্যান্সিং করার পরে যেটা দেখা গেল যে ওনার সাথে আমার আলোচনা হয়েছিল যে আমরা কিন্তু গল্প শুনি বিজনেসের সাথে, অনেক গল্প, মানে ওই জন্য ধরেন অনেক কিছু মিলে যাবে, অনেক সুখ দুঃখ পার্সোনাল সব কিছু। সো উনি কিন্তু আমাকে কোনো সময় বলে নাই উনি এক্সপানশনের চিন্তা করতেছে। পয়েন্ট আসতেছে ভাই, এক্সপানশন, রাইট? সো ওনার ছিল বিটুসি বিজনেস। সো উনি তো প্রতি মাসে যদি ধরেন 40% 50% মার্জিন থাকে, ওনার আর টাকার দরকার আছে। উনি কিন্তু এই ইনজেক্টেন্সে আবার যদি নতুন করে ইনভেস্ট করে সে আবার কিন্তু আবার গ্রোথ করতে পারে, তার সেলস কিন্তু পরের মাসে কিন্তু আবার ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু 50%, তাহলে এটা সেল, আপনি যদি সিওজিএস, আমার যদি কস্ট অফ ক্যাপিটাল যদি আমি আমার যদি প্রোডাকশন বাড়াই, কস্ট অফ সিওজিএস যদি বাড়াই, তাহলে কিন্তু আমি আবার সেলসও বাড়াইতে পারবো। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সমস্যা হয়ে গেল, হঠাৎ করে ওনার সাথে একজন বড় উদ্যোক্তার দেখা হয়েছে, যিনি হচ্ছে বাংলাদেশের কয়েকটা আউটলেটের মালিক। আমি নাম মেনশন করতে পারি, কাস্টমার কথা। এটা হচ্ছে আমাদের ইউনিক্লো ছিল না, ইউনিক্লো অ্যাকোয়ার্ড বাই মিক্লো। সো ওনার যেহেতু আমরা অনেক বড় বিজনেস, আমি নাম বলে কিছু হবে না আর কি। সো মিক্লো যেটা করলো, মিক্লো সাথে ওনার একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোনোভাবে একটা অর্ডার পাইলো। অর্ডারের ভ্যালুটা হচ্ছে 1,20,00,000 টাকা। দেখেন ট্র্যাপেটা কীভাবে পড়তেছে, 1,20,00,000 টাকা। এখন অর্ডার তো সার্ভ করতে হবে, সে সিম্পল ক্যালকুলেশন করছে। সে যদি দেখা যায় তার তো মার্জিনের মাথায় আছে, ওই মার্জিনটা হবে না, কিন্তু অন্য মার্জিন হবে, এখানে মার্জিনটা কম হবে, যেহেতু B2B মার্জিন তো কমই হবে, এটাই স্বাভাবিক। সো দেখলো তার 20,00,000-25,00,000 টাকা থাকবে, ঠিক আছে। সো উনি অর্ডারটা নিয়ে ফেললেন, কিন্তু দেখেন উনি কি কাজটা করলেন। ওনার কিন্তু যে মডেলটা ছিলেন, ওই মডেলে কিন্তু উনি কি করতে পারতেন, উনি কিন্তু তার আরেকটা শোরুম বাড়াইতে পারতেন, উনি প্রোডাক্ট লাইন বাড়াইতে পারতেন, রাইট? উনি করতে পারতেন কি যে হইতে পারে আপনার ভালো একজন এমপ্লয়ি নিতে পারতেন। ওনার কিছু ইস্যু ছিল, এর একটা ইস্যু ছিল যে অপারেশনটা উনি সোললি ড্রিভেন, ইন্ডিপেন্ডেন্টলি ড্রিভেন। সো উনি 1,20,00,000 টাকার যদি অর্ডার নেয়, তাহলে বুঝেন ওইটা সার্ভ করতে কত কমপ্লায়েন্সের যে একটা ব্যাপার আছে, উনি কিন্তু কিচ্ছু জানে না, নট এ সিঙ্গেল থিং। কারণ এসব বড় বড় কোম্পানি কিন্তু কমপ্লায়েন্স খুবই ইম্পর্টেন্ট, আপনি রিজেক্ট খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে, রাইট? সো এটা কিন্তু জানে না। আচ্ছা, সো উনি নিয়ে পড়লেন ফাঁদে। সো কী করলেন, উনি প্রতি মাসের যে লাভটা ছিল এখান থেকে টাকা বের করা শুরু করে দিলেন। ফার্স্ট অফ অল রং, দেখেন টাকা দিয়ে কিন্তু উনি কী করতেছেন, আপনার কাপড় কিনতেছেন, র মেটেরিয়ালস কিনতেছেন, কিন্তু আপনার যে রেগুলার যে র মেটেরিয়ালস আছে, রেগুলার যে অটোমেশন আছে, ওটা কিন্তু ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু হয়ে গেছে। ধরেন
কারণ উনি তো এখানে ফোকাস না, ওনার কিন্তু বিকল্পও কেউ নাই। আমি কিন্তু পয়েন্টগুলো বলতেছি, ওনার কিন্তু ফোকাস নাই, বিকল্পও কেউ তৈরি হয় নাই, তার কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও কিন্তু অটোমেটেড না, তার সিস্টেমটা অটোমেটেড না, তার ফ্যাক্টরি বড় করে নাই, কিন্তু তিনি কিন্তু অর্ডার নিয়ে ফেলছেন। তারপরে যেটা হলো, সে দেখেন আমি একবার রিয়েল কেস, উনি একটা ডেলিভারি দিলেন, দেওয়ার পরে 60% রিজেক্ট। বিকজ অফ হোয়াট? বিকজ অফ হোয়াট? উনি কিন্তু থার্ড পার্টির কাছে প্রোডাক্টটা দিয়ে মানে সাব কন্ট্রাক্টে কাজ করছেন। সাব কন্ট্রাক্টে কী হবে? কোয়ালিটি ইস্যু হবে। কোয়ালিটি ইস্যু হলে, কারণ উনি তো একা, উনি কিউসি মেনটেন করবে কেমনে? রিজেক্ট হয়েছে, ওকে ফাইন। আচ্ছা, এখন দেখ আরও কমপ্লেক্সটা কোন জায়গাতে। এরপরের কমপ্লেক্সটা হচ্ছে টাকা পাইছে উনি, ওই 60% রিজেক্ট হওয়ার পরে যে অ্যামাউন্টটা পাইছে ওটা পাইছে। এরপরে হেড অফ সেলস আন্ডার দ্য টেবিলের অফার করছে তাকে, আপনি যদি ওটা না দেন তাহলে কিন্তু আমাকে কিছু দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুবই ইন্টারনাল আর কি, হ্যাঁ, আমরা এটা ডিসক্লোজ না করি। সো আন্ডার দ্য টেবিল অফার করছে, উনি এটাতে রাজি না। উনি আবার রিলিজিয়াস, নামাজ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আন্ডার দ্য টেবিল অফার করছে, আমি বলছে আমি এটা দিতে পারবো না, আমি দিব না, রাজি না সে। ওকে, উনি খুবই সিরিয়াস। এটা ছাড়া তো উনি তো অর্ডার ক্রিয়েট করতেছে না, উনি তো নতুন করে রিকোয়ারমেন্ট সেন্ড করতেছে না, ওটা তো আর একটা এমওই হয়েছে, রাইট? সো উনি তো পড়ে গেছে ফান্দে, ওনার তো অলরেডি ফ্যাক্টরিতে কাপড় ভরা, বিভিন্ন জায়গায় কাপড় ছড়াই ছিটে আছে। ওনার যেহেতু আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? মালিকের সাথে উনি কথা বলছে, মালিক পরবর্তীতে ওই চেনের যা ছিল সবগুলো চেক করে দিচ্ছে। মালিকও খুব সৎ। আচ্ছা, ঝামেলা বাজলো কি দেখেন, উনি তো মনে করছে এটা শেষ হয়ে গেলে কিছু একটা হলে আমি তো অর্ডারটা পাই যাব। এই প্রসেসটা শেষ করতে ওর সময় লাগবে না? আপনি চাইলেই তো কালকেই তো একজন এমপ্লয়িকে না করে দিতে পারবেন না, কিন্তু পুরো অর্ডারটা কিন্তু 6 মাস বসা। ওই অর্ডার নিয়ে কিন্তু আর কেউ উনি কাজ করতে পারে নাই সিস্টেম। কিন্তু ওনার আইডিয়া কী ছিল? আপনি যখন একটু ব্যাকে যান, উনি কিন্তু আইডিয়া করছিল আমি যদি ধরেন 2 মাস অর্ডারটা ডেলিভারি দিয়ে দেয়, এর পরবর্তীতে আপনার 50% পেমেন্ট পাবো, এর পরবর্তীতে আমি এই পেমেন্ট পাবো, তারপর আমি এই ব্যবসা করবো, এই ক্যালকুলেশন কিন্তু তার করা শেষ। কিন্তু এরপরে 6 মাস, তার পরবর্তীতে আপনার নতুন সেট আপ আসছে, উনি এসে পরবর্তীতে অর্ডার নেওয়া শুরু করছে, রাইট? কিন্তু এর ভিতরে আপনি জাস্ট একটা জিনিস দেখেন, উনি কিন্তু এখনও যে ডেলিভারি করতে পারে প্রোডাক্টটা এখনও শেষ হয় নাই। কারণ কেবলমাত্র মনে হয় 20 থেকে 22% মনে হয় প্রোডাকশন সার্ভিস সে ডেলিভারি দিতে পারছে, বাকি 70%ই কিন্তু তার প্রোডাক্ট আটকে আছে। সে ডেলিভারি দিতে পারবে কখন, কমপ্লায়েন্স মেনটেন করবে কখন, তারপরে আপনার টাকা পাবে কখন, আবার ডেলিভারি দেওয়ার পরে কিন্তু পেমেন্টের একটা ব্যাপার আছে, পেমেন্ট আবার এখানে 60-40 একটা ব্যাপার আছে। সো এই কেস স্টাডি যদি আপনি দেখেন সাগর ভাই একটা পয়েন্ট করছিল যে নতুন ক্যাটাগরি, হ্যাঁ প্রোডাক্ট কিন্তু একই, কিন্তু আপনি B2C থেকে জাস্ট B2B তে গেছেন, ওই জায়গায় কিন্তু আপনার কোনো নো হাউ নাই ভাই, দরকার নেই। আপনি কি করতে পারতেন? আমি ওনাকেই বললাম যে ভাই আপনি কি করছেন বলেন। ভাই আমি এটা করছি। আচ্ছা, তখন আমি বললাম ভাই আপনি কি রিস্ক নিছেন না লোভ করছেন? সো আইডেন্টিফাই করলাম, ভাই আমি ব্যাপারটা বুঝালাম, বিজনেসম্যান অবশ্যই রিস্ক নেবে, ইটস এ মাস্ট থিং। কিন্তু আমি বুঝলাম ভাই লোভ কী জিনিস আর রিস্কটা কী জিনিস। ক্যালকুলেটিভ রিস্ক হচ্ছে রিস্ক, কিন্তু উনি যেটা করছে এটা সম্পূর্ণ লোভ ভাই, লোভ, সম্পূর্ণ লোভ। কারণ ওনার কোনো এক্সিস্টিং কোনো সেট আপই নাই, ওইটা তো লোভ করছেন উনি। তো একজন বিজনেসম্যান হিসেবে বুঝতে হবে আমাদের যে আমরা কি রিস্ক নিচ্ছি? অবশ্যই রিস্ক নেব, কিন্তু আমি লোভে যেন না করি ভাই। কারণ উনি যেটা করতে পারতেন, দেখেন উনি কিন্তু হয়তো 20 লাখের একটা ওয়ার্ক অর্ডার নিতেন, উনি 30 লাখের একটা অর্ডার, আমি ওনাকে বলছি আপনি 40 লাখের ওয়ার্ক অর্ডার নেন, আপনি 30 লাখের ওয়ার্ক অর্ডার নেন, আপনার এক্সিস্টিং যে প্রফিটটা আছে এখান থেকে আপনি ইনজেক্ট করেন, তারপর 2টা সাইকেল 3টা সাইকেল কমপ্লিট করেন, তারপরে আপনি আপনার ক্যাপাসিটি হলে, আপনার জানাশোনা হলে তারপরে আপনি বড় করেন, রাইট? ওইটা এমবিপির ভিতরে পড়ে যায় আর কি। সো এই কেসটা যখন ওনার সাথে কথা হচ্ছিল আজকে, উনি একটা কথা আমাকে বলছিল যে যদি রিলিজিয়াস ভাই, ইসলামে যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো আমি আত্মহত্যা করতাম। তাহলে বুঝেন উনি কোন লেভেলে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কেন উনি রিলিজিয়াসলি আসলেও কনসার্ন, এটা লাস্ট কথা ওনার। আমি আজকে ওনার সাথে খুব বিহেভই করছি, কারণ উনি অনেক কিছুই করছে। সো এটা আমাদের আবার রেসপন্সিবিলিটি কি, আমার তো আবার ইনভেস্টরের কাছে আমার রেসপন্সিবিলিটি আছে, রাইট? সো আমি তো ওই বিজনেসের সাথে কানেক্টেড, আমি তো ওটার সাথে ব্যাপারে আমার দায়বদ্ধতা আছে। সো হ্যাঁ, আমরা বিজনেসকে সুযোগ দিই, বাট এই ধরনের রিস্ক নেওয়া বিজনেসকে আমরা কীভাবে সুযোগ দেবো বলেন? এটা 2 দিন পরে আবার করবেন এর গ্যারান্টি কি? আমি পরবর্তীতে হঠাৎ করে বলতেছিলাম যে ভাই তাহলে কী করবেন? হয়ে যাবে আলহামদুলিল্লাহ, পজিটিভ, যেটা বিজনেসম্যানদের থাকা উচিত, পজিটিভ। বলছি যে এরপরে যদি এরকম একটা আচ্ছা, উনি বলছিল যে ওনারা আমাকে আরেকটা অর্ডার দিবে কদিন পরে। আমি বললাম কি দেখেন, আমি ভাই একটা সাজেশন দিচ্ছি ভাই, ফুল পেমেন্ট ছাড়া দয়া করে ওয়ার্ক অর্ডার নিয়েন না। ফুল পেমেন্ট ছাড়া দয়া করে ওয়ার্ক অর্ডারটা নিয়েন না। হি ইজ ফল ইন অ্যানাদার ট্র্যাপ, রাইট?
আমি সাজেশন দিলাম যে আমি যখন এই ঘটনা শুনছি আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করার পরে বিজনেসকে ছেড়ে দিই না, আমরা কিন্তু একটু ওয়াকিবল থাকি যে কী চলে। যখন আমি জানছি যে এই কাজটা হচ্ছে, আমি কিন্তু ওনাকে অফিসে ডাকছি, ডাকে বলছি ভাই এই কাজটা করেন না আপনি, কারণ আপনি ঝামেলায় পড়বেন। সো দ্যাটস দ্য ইস্যু আর কি। সো পয়েন্টটা মানে আমাদের আউটপুট হচ্ছে আপনি রিস্ক নেন বা ক্যালকুলেটিভ রিস্ক নেন। যদি আপনি রানিং বড় করার জন্য, ব্যবসা যেটা করা ছিল বড় করার জন্য কি দরকার, টাকা দরকার, সো আপনি ক্যালকুলেট রিস্ক নেন। ক্যালকুলেটিভ রিস্ক বলতে আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে পারেন। আপনি যদি নিজে না হন, আপনি কারোর সাথে সাজেশন নেন যারা জানে, ওইখানে আলোচনা যে আচ্ছা অনেক ম্যাক্সিমাম বিজনেসম্যান কিন্তু হচ্ছে বিজনেসম্যান ওরিয়েন্টেড, ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড না, রাইট? সো আপনি কারোর সাথে সাজেশন নিতে পারেন না, সব কিছু আপনি নাম্বারে বসায় দেখেন যে কী আসে না আসে। অ্যান্ড ওই যে সাগর এমন একটা কথা বলে মনে হয় না কি যেন বলছিল যে এক্সেলে না বসালে নাকি কোনো ব্যবসায় হয় না আর কি, নাম্বারস বসাইতে হবে আপনাকে, একটু বসান যদি আপনি বড় করতে চান। আচ্ছা, সো বড় করতে গেলে একটা ওর্স কেস দিলাম, আর একটা দেখেন আপনি তাহলে কি ধরনের ব্যবসায়ী হবেন এটা যদি চিন্তা করেন। প্রতি মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা যদি ব্যবসাতে আসে, আলহামদুলিল্লাহ বইয়া বসে থাকবেন এরকম কয়জন আছেন? তাহলে আপনি ইনভেস্টমেন্ট নিয়েন না, মানে না, রেস্টুরেন্ট আলাদা জিনিস, রেস্টুরেন্ট আলাদা জিনিস। শুনেন, সো আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনার বিজনেস মডেল এরকম থাকে যে আমি ভাই 1 থেকে 2 লাখ টাকা হইলে আমি আর ভাই আমার দরকার নাই দিন দুনিয়া, আমি ঠিক আছি, আমি ভালো আছি, তাহলে ভাই তাহলে তাহলে যেটা হবে ভাই, তাহলে যেটা হবে আপনি বিনিয়োগ নিয়েন না, আপনি ইনভেস্টমেন্ট নিয়েন না। ইনভেস্টমেন্ট মানে আমরা এই সুন্দর ভাষা বলতেছি ইনভেস্টমেন্ট, কিন্তু এটা কি ঋণ, রাইট? লোন, এটা কিন্তু লোন। ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা কিন্তু খুবই ফ্যান্সি আর কি। সো লোন বলতে আপনি ঋণ গ্রহীতা, মানে সবচেয়ে একটা লাস্ট অপশন। ইসলাম খুব মানে লাস্ট অপশনে গিয়ে ঋণ নিছেন, উনিও ঋণ নিছেন, ধান নিছেন, আমরা ইসলামের জীবনী দেখতে পাই, কিন্তু একবার লাস্ট অপশন। কিন্তু উনি জাস্ট যে ইসলামের যে সিচুয়েশন ছিলেন, আমরা যেহেতু ওনাদের ফলো করি, উনি যদি চাইতেন ক্রাউড ফান্ডিং করতেন ধরেন, ওনাকে টাকার কোনো অভাব পড়তো ভাই, রাইট? মানে ওটার পারপাসটা আলাদা। আমি যদি বিজনেসম্যানেরও চিন্তা করি, ওরা যে একজন যারা ছিলেন তারা অবশ্যই সৎ, তারা অবশ্যই ভালো ছিলেন। সো তারা যদি টাকা চাইতো অবশ্যই সবাই টাকা দিত, কারণ ওইখানে সৎ মানে যোগ্যতা তো ছিল, পাশাপাশি সতের ডেফিনেশন কিন্তু আমাদের সার্ভিসের কাছে আগে ছিল। সো ওনারা কিন্তু চাইলেই ফান্ড পাইতো। সো এটা আপনাকে ডিফাইন করতে হবে আপনি কী ধরনের ব্যবসায়ী হবেন। আপনি কি মাইক্রো লেভেলে থাকবেন, আপনি কি ন্যানো থাকবেন, নাকি আপনি স্মল থাকবেন, নাকি আপনি মিডিয়াম থাকবেন, আপনি ডিফাইন করেন নিজেকে, তারপরে আপনি ডিসিশনে যান। যদি আপনি মনে করেন আমি মাইক্রো স্মলের ভিতরে থাকবো, মাস শেষে প্রফিট হলে এনাফ, আপনি তাহলে এক্সপানশনে যান না। বাট তাহলে কি আমরা এক্সপানশন করবো না? আপনি এক্সপানশন করবো, তাহলে আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে। ওই যেগুলো আলোচনা করলাম আমরা, ওগুলো আপনাকে বুঝতে হবে, ওগুলো নিয়ে চিন্তা করতে হবে। সো ফাইন্যান্সিয়াল প্ল্যান বলতে কী বোঝায়, অপারেটিং প্ল্যান বলতে কী বোঝায়, বাজেটিং বলতে কী বোঝায়, ওই জায়গাতে আপনাকে যাইতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি আগামী 5 বছর কী করতে চাই, নাম্বারসে বসাইতে হবে আপনাকে। ওই পাশে প্ল্যান করে আপনি পরবর্তীতে অ্যাকশনে যাবেন। না হলে যদি আপনি মনে মনে করে চিন্তা করে ডিসিশন নেন, তাহলে যে হাই পসিবিলিটি টু কলাপস, এরকমই হবে। যেটা আমরা আমাদের কারেন্টলি যারা খুব মোটিভেশন দিচ্ছে, তারা কিন্তু এভাবেই মোট করতেছে আর কি। সো আমি এটা বললাম যে আপনি যদি শুরুতেই নিজেকে লক করতে চান, আপনি লক করে ফেলেন যে আমি এই ধরনের ব্যবসা হইতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমি নিরুৎসাহিত করতেছি ইনভেস্টমেন্টকে, রাইট? আচ্ছা, কারণ শুরু করার জন্য না, এবং আপনি যদি একটা সাস্টেনেবল মডেলে থাকতে চান তাহলে না, কিন্তু আপনি বড় করার ক্ষেত্রে অবশ্যই লাগবে। আচ্ছা, সো বড় করার ক্ষেত্রে যদি অবশ্যই লাগে, তাহলে কোন কোন স্টেজে লাগবে? আচ্ছা, ছোট থেকে একটু বড় হয়েছে একটা এক্সাম্পল দিই, তাহলে বেটার হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে একটা বড় বিজনেস, মোটামুটি ভালো বিজনেস, এক্সপানশন করতে গিয়ে শেষ কলাপস করলো। এখন আমরা একটা বিজনেস এক্সাম্পল দিই, নাম অবশ্যই বলতেছি না। আইটেম হচ্ছে লেদার আইটেম নিয়ে কাজ করে উনি, লেদার আইটেম। সো সো লেদার আইটেম নিয়ে কাজ করতেছে না, আপনি যে কেস চিন্তা করে হতে পারে সেই কেস না। উনি এক্স্যাক্টলি, আমি কিন্তু ওনার সাথে গল্পই করছি মনে হয় 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা। ওনার সাথে প্রথম দিন যেমন দেখা হয়েছে, দেখলে কিন্তু বোঝা যায় যে উনি আসলে কী টাইপের লোক। আমরা আসলে বোঝার চেষ্টা করি, আমার অনেক পয়েন্টেই চলে আসবে যে আমরা আসলে কীভাবে অ্যাসেস করি। সো বিনিয়োগ ডটা কীভাবে অ্যাসেস করে, সো আমরা বোঝার চেষ্টা করি ওই ওনারকে। বা ইনভেস্টমেন্ট কিন্তু কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, বিশেষ করে প্ল্যাটফর্ম অথবা এখনকার স্টার্ট আপ মডেলে যারা ইনভেস্টর আছে, তারা কিন্তু কোনো সময় বিজনেস ইনভেস্ট করে না। ফার্স্ট অফ অল তারা ফাউন্ডার ইনভেস্ট করে। সো আপনি ওই ধরনের ফাউন্ডারকে না বুঝেন,
তাহলে আপনি ব্যবসাটা আরও বড় করতে পারবেন। সো ওনার সাথে আমি গল্পই করছি, আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে অ্যাবিলিটি টু পে, আর একটা হচ্ছে উইলিংনেস টু পে। অ্যাবিলিটি মানে হচ্ছে ব্যবসা থেকে উনি ব্যবসা করে আমাদেরকে টাকাটা ফেরত দিতে পারবে কিনা, আর উইলিংনেস বলতে আমরা বোঝাচ্ছি ওনার উইলিংনেসটা আছে কিনা, ওনার আসলে 2 নম্বরই ধান্দা আছে কিনা, এটা বোঝার চেষ্টা করি। লটস অফ ওয়েজ আমরা আসলে আইডেন্টিফাই করি। হইতে পারে আপনার সাথে গল্প চলতেছে, কিন্তু কিন্তু আমরা ধরেন ডাটা নেওয়া শেষ, ফিল্টার করা শেষ আর কি। সো ওনার সাথে গল্প বলছিলাম, উনি বললো যে ভাই আমি 10,000 টাকা দিয়ে শুরু করছি। বিলিভ মি, উনি 10,000 টাকা দিয়ে শুরু করছে। এখন যদি ওনাকে আমি একটু বলি, উনি মানে খুবই নিশ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ওনার যে আইডিয়াটা ছিল আমার কাছে এত বেশি অ্যাট্রাক্ট লাগছে যে উনি বলছে যে প্রোডাক্টটা ইজি টু স্টার্ট, সবাই শুরু করতে পারবে, ওই প্রোডাক্টটা আমি শুরু করি নাই। বুঝলেন, যেটা দিয়ে শুরু করতে পারবে সবাই, আমি ওটা শুরু করি নাই। আবার চাইলেই কপি করতে পারবে সবাই, এটাও আমি শুরু করি নাই। যেটা আমার ক্যাপাসিটি আছে, আমার কিছু know-how আছে, আমার একজন ডিজাইনার আছে, আমি এমন একটা আইটেম নিয়ে কাজ শুরু করছি, ধরেন একটু কমপ্লেক্স, ধরেন বেল্ট নিয়ে শুরুই করা যায়, রাইট? ইজি, খুবই ইজি। ধরেন হচ্ছে মানি ব্যাগ নিয়ে শুরু করা যায়। কিন্তু ধরেন অফিসিয়াল ব্যাগ, আপনি যদি এটা টোটাল একটা স্টেপ বলেন, এখানে 30 থেকে 40টা স্টেপ থাকবে, রাইট? প্রসেসে আপনি যদি ওই যারা ফ্যাক্টরিতে দেখছেন আর কি, টোটাল স্টেপটা আর কি, হ্যাঁ না, অনেক থাকবে। সো উনি কিন্তু শুধুমাত্র লেদার ব্যাগ নিয়ে চিন্তা করছে, শুধু লেদার ব্যাগ, আর কিছু না, অফিসিয়াল ব্যাগ, আর কিছুতে যায় নাই উনি প্রথম প্রথম। এখানে উনি ধরেন মার্কেট লিডার একটা পর্যায়ে গেছে, তারপর উনি আস্তে আস্তে পিছনে আসছে, একটা ব্র্যান্ড সাস্টেনেবল ওইতে চিন্তা করছে। এখন উনি প্রথমেই কেন ফ্যাক্টরি নিছে দেন, একটা ডিসিশন আছে। আচ্ছা, 10,000 টাকা নিয়ে তো আর ফ্যাক্টরি দেয় না, এটা কিন্তু আসলে পয়েন্ট। সো 10,000 টাকা নিয়ে উনি অন্য ব্যবসা করছে, অন্য ব্যবসা করে সে ক্যাপিটাল রেজ করছে, কিন্তু তার মাথায় কিন্তু ওই ব্যবসা না, সে মেনলি ব্যবসা করবে লেদারের ব্যবসা, বিকজ অফ ওনার বাড়ি নোয়াখালী। নোয়াখালীর কেউ আছেন? এই যে, কারণ আপনি যদি ইয়েতে যান, নোয়াখালীতে যান, হ্যাঁ আচ্ছা, আপনি যদি লেদার ফ্যাক্টরি দেখতে যান, দেখেন সব ভাই ব্রাদার প্যাকেজ সব নোয়াখালী, ইকোসিস্টেম সব নোয়াখালী, সাপ্লায়ার থেকে শুরু করে আপনার মানে সব ইজ অ্যান্ড এভরি ওয়ান। এই ট্যানারি মলন বলেন, এখন ওই জায়গাতে বলেন। সো উনি শুরু করছে, ওনার টার্গেট ছিল ওই জায়গাতে, কিন্তু উনি যেহেতু শুরু করতে এত কিছু পারতেছেন, উনি কিন্তু একটা রেগুলার আইটেম নিয়ে শুরু করছে। শুরু করতে 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 উনি এই জায়গাতে আইসা ডিসিশন নিয়েছে না, আমি এটা নিয়ে কাজ করব। তখন মোটামুটি তার যখন ক্যাপিটাল হয়েছে, সে যেহেতু ব্যবসাটা আগে বুঝছে আর কি, যেটা হলে আপনি এমভিপি বলেন, যেটাই বলেন, যে যে ভাষাতেই বলেন, আমরা যেহেতু খুব বলতেছি। সো উনি যখন ডিসিশন নিয়েছে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবে, উনি কিন্তু সেগমেন্ট করছে যে আমি কারা আমার কাস্টমার, ওই কাস্টমার কেন্দ্রে উনি প্রাইসিংটা দেখেন। যে বাংলাদেশের একটা কথা আছে যে অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে এওভি যদি 1500 টাকার উপরে না হয়, তাহলে আপনি এই ব্যবসা এই প্রোডাক্ট নিয়ে মানে নামা দরকার নেই। এটা একটা অনেকেই বলে যারা অনলাইনে ব্যবসা করে আর কি। মিনিমাম এওভি মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু। সো এটা আপনি এটা টিকেট সাইজ, রাইট? এটা খাস বাংলায় বল টিকেট সাইজ। সো এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল হচ্ছে চাল ডাল। চাল ডাল দেখেন এখন ওই যে কম্বো টম্বো অফার করে কেন, মানে এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, যে প্রাইসিং ডিজাইনটা করে। সো এভারেজ অর্ডার ভ্যালু 1500 না হলে উনি এমনভাবে ক্যাটাগরি করছে, উনি B2C আপনার নেট প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন হাইলাইট করে একবারে ডিটেলস প্ল্যান করে উনি কিন্তু মাঠে নামছে। এখন দেখেন উনি কিন্তু এখনও ওই ব্যাগেই আছেন। দেখেন 10,000 টাকা থেকে, বেশি না, করোনার সময় শুরু করছে উনি, এখন ব্যাগে আছেন। আপনি যদি সেলসে চিন্তা করেন, উনি B2C থেকে সুন্দর করে B2Bতে চলে গেছেন, কি গিফট আইটেমে চলে গেছেন, যারা এগুলো লেভেল দরকার, কিন্তু আইটেম কিন্তু ছাড়া নেই, আইটেম কিন্তু ওইটাই। তারপর উনি করছেন একটা শোরুম নিছেন, কিন্তু উনি কিন্তু লোন নেয় নাই, লোন নেয় নাই। লাস্টে উনি লোন নিছেন কখন? ও আচ্ছা, আমাদের আগে আসার আগে উনি একটা লোন নিয়েছিল খুবই স্মল। যখন আপনার এই যে একটা শোরুম নেবেন, অ্যাডভান্স লাগে না শোরুমে? এই টাকাটা আপনার ধরেন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তো বের করে দিলে আপনি পুরো লক। তো ওই জায়গাতে উনি পরবর্তীতে লোন নিচ্ছেন আর কি। কিন্তু উনি কিন্তু এখনও আলহামদুলিল্লাহ উনি রান করতেছেন। আচ্ছা দেখেন, উনি প্যারালালি করছেন, উনি শোরুম করছেন, পাশাপাশি উনি ওনার ওয়াইফকে এঙ্গেজ করছেন। ওনার ওয়াইফ আবার ডিজাইনার। সো ডিজাইনার বলতে ওই যে প্রোডাক্টে লাগবে, সো ওখানে উনি এঙ্গেজ করছেন। উনি এখন চলে গেছেন হচ্ছে সোর্সিংয়ে। সোর্সিং বলতে উনি মেনলি অপারেশন দেখে না। দেখেন সেকেন্ড ইন কমান্ড কিন্তু রেডি হয়ে গেছে তার, ব্যবসা কিন্তু বড় করতেছেন। দেখেন আমি কিন্তু ওর্স কেস বলছি, এখন কিন্তু একটা বেস্ট কেস বলতেছি আর কি। উনি কিন্তু সেকেন্ড ইন কমান্ড রেডি, ওনার অপারেশনের জন্য উনি তাকাই না। অনেক আকাম কুকাম হয়েছে ভিতরে, ইন্টারনাল ইয়েরা চলে গেছে, ওয়ার্ক অর্ডার একজনকে দিয়ে দিছে, এই এমপ্লয়িরা যেটা করে আর কি।
ওনার ওয়াইফকে উনি কনভিন্স করছেন, যেটাই হোক ওনার নিজের আন্ডারস্ট্যান্ডিং করে, তারপর ওনার ওয়াইফ এগুলো অপারেশন দেখে, উনি মেনলি এখন দেখে বাইরে সোর্সিং, কোয়ালিটি, তার হচ্ছে আপনার নতুন কোনো বিজনেস অনবোর্ড করা, মানে B2B সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, তারপর ধরেন এক্সপোর্টের চিন্তা করতেছেন, অলরেডি স্যাম্পল পাঠাইছেন, এই দিকে মুভ করছেন। এটা এটা কেন করছেন? কারণ কিন্তু উনি কিন্তু একটা অটোমেটেড স্টেজে আসছেন, ওনার কিন্তু সেকেন্ড ইন কমান্ড আছে। আচ্ছা, এইটা কিন্তু সব বিজনেসের জন্য কিন্তু প্রযোজ্য হবে, ব্যাপারটা মাথায় রেখেন না আবার, রাইট? এটা কিন্তু বিজনেস টু বিজনেস ভেরি করবো, আমি যেটা এর জন্য ক্যাটাগরিটা বললাম। সো এটা বুঝতে হবে সে কিছু কিছু বিজনেস আছে ওই ওয়ান ম্যান আর্মি লাগবে, এছাড়া সম্ভবই না। এরকম বিজনেসম্যান ট্রেডিশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রেডিশনাল বিজনেসগুলোতে এরকম হওয়ার সম্ভাবনা বেশি, রেস্টুরেন্ট। সো এখন উনি কিন্তু চিন্তা করতেছে, উনি ফাইন্যান্স চিন্তা করতেছে, এক্সপানশনের চিন্তা করতেছে, ব্লা 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 চিন্তা করতেছে। সো দেখেন, এখন দুইজন ফাউন্ডারকে আপনি পাশাপাশি রাখেন, কে গুড ডিসিশন নিছে, কে ব্যাড ডিসিশন নিছে। ওনার কিন্তু একটা ব্র্যান্ড ডেভেলপ করছে, উনি কিন্তু একটা ব্র্যান্ড ছিল, ব্র্যান্ড থেকে উনি কিন্তু রং ডিসিশন নিয়ে কিন্তু ব্র্যান্ডেরই কলাপস হলো। উনি কিন্তু রেগুলার অপারেশনে কিন্তু এখন সাপোর্ট দিতে পারতেছে না। আরেকজন কিন্তু ব্র্যান্ড ভ্যালুয়েশন বাড়ায় উনি কিন্তু আরও এক্সপানশনে চলে যাচ্ছে। মানে এরকম আমি ওর্স কেস বেশি দিতে পারবো না, ওর্স কেস আমাদের খুবই কম, মানে কম্পারেটিভলি কম আর কি আমাদের, বিকজ অফ আমরা অ্যাসেসমেন্টে এমন একটা প্রসেস দিয়ে যাই। সো মেবি যারা ফাইন্যান্সিং নিছেন, সাগর ভাই বলতে পারবে যে কি পরিমাণ। সাগর ভাই, খুব বেশি জ্বালাইছি তো মনে হয় আপনাদেরকে, রাইট? হ্যাঁ, না পরবর্তীতেও মনে হয় প্রতিবারই কিন্তু আপনাকে অ্যাসেস করা হয়, রাইট? প্রতিবারই কিন্তু অ্যাসেসমেন্ট হয়, রাইট? ও আচ্ছা 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 আচ্ছা। হুম। হ্যাঁ 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 সেলসটা কেনা বাঁচায়। হ্যাঁ ওই যে বাইরে থেকে গরু কিনছিলাম, হ্যাঁ ওভাবে আপনাদের এখানে পাঠিয়ে দিছি হ্যাঁ লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের টিম আসছিল আর কি হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার কথা। আচ্ছা, সো আমরা দুইটা কেস বললাম, এখন ধরেন একটা হচ্ছে আন্ডার ফাইন্যান্স আর ওভার ফাইন্যান্স, এই ওয়ার্ডটাতে চলে আসি আর কি। ভাই একটু ডিস্টার্ব করি, রাইট। আপনাদের আশেপাশে একটু দেখেন তো রিমোটটা আছে কিনা, আমরা একটু বাইরে এই লোকজন বেশি তো একটু পাইছেন? ওকে, সো সো আন্ডার ফাইন্যান্সিং বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আপনার বিজনেসের জন্য টাকা দরকার, কিন্তু আপনি ধরেন ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস নিয়ে কথা হচ্ছিল, রাইট? ক্যাশ ইন্টেন্সিভ বিজনেসে সাগর ভাই সবসময় আন্ডার ফাইন্যান্সিংয়ে থাকবে, এই স্বাভাবিক। ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস বলতে আমরা কী বোঝাই? টাকা না ঢাললে ব্যবসা হবে না, মানে এখানে আপনার মার্জিন খুবই খুবই কম। কিন্তু আপনি যদি রিস্কের ক্ষেত্রে চিন্তা করেন, বিজনেস রিস্কের ক্ষেত্রে সবচেয়ে কম রিস্কি বিজনেস। ধরেন চাল ডালে কত পার্সেন্ট মার্জিন রাখবেন আপনি বলেন? মানে এটা এখানে তো অবশ্যই আছে, কে জন্য ভাই? মহিব ভাই, আপনার তো মুরগিতে, পোলট্রিতে, সো মানে রেগুলার আইটেম আর কি। সো রেগুলার আইটেমে আমি ওটাতে যাচ্ছি না। সো রেগুলার আইটেমে কিন্তু মার্জিন খুবই কম, কারণ মানে পয়সার খেলা, টাকার খেলা, এরকম একটা অবস্থা আর কি। কারণ আপনি বাল্কে খেলতেছেন, রাইট? সো ওই জায়গাতে আপনার সবসময় কিন্তু ফাইন্যান্সের দরকার পড়বে। এখন ডিসিশন নিতে হবে, আপনার যদি ওরকম ক্যাপাসিটি না থাকে শুরুতেই সোর্সিং করার, ফাইন্যান্স ম্যানেজ করার, তাহলে আপনি B2B বিজনেসে যায়েন না। তারপর হচ্ছে লাক্সারি আইটেম যেখানে টাকা বেশি লাগে ওখানে যায়েন না। তারপরে আপনার ধরেন ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস লাইক অ্যাগ্রো, এখানে যায়েন না, ঠিক আছে? তারপরে তাহলে আপনি মানে ছোটোগুলা কীভাবে শুরু করবেন? এখন তো শুরু করার জন্য অনেক আইটেম আছে যেগুলো আপনার কম টিকেট সাইজ, একটু কম লাগে, আপনি ভালো মার্জিন পাবেন। ওই যে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, উনি কিন্তু মার্জিনে করে 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 তারপরে একটা ক্যাপিটাল হয়েছে, তারপরে উনি ওনার মনের মতো করে এক্সপানশনে গেছে, ওনার মনের মতো বিজনেসের কাছে গেছে। সো আপনার বুঝতে হবে যে কম টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারার ক্যাপাসিটি আপনার আছে কি না। যদি আপনি শুরুতেই অনেক কিছু করতে চান, দেখবেন আমি যে আগে কিন্তু আপনার অনেক অ্যাক্সিলেটার প্রোগ্রাম হইতো, এখন বেশি হয়, সরি আগে কম হইতো। অনেকে মনে আছে কিনা আমি জানি না, যেহেতু অনেক সিনিয়র আছেন, চাকরি খুঁজবো না চাকরি দিব, একটা প্ল্যাটফর্ম ছিল, এটা মুনির হাসান ভাইয়ের ভাই মনে হয় চিনবে। সো ওইখানে কিন্তু অ্যাক্সিলেটার প্রোগ্রাম ছিল, ওই সময় অ্যাক্সিলেটার প্রোগ্রামের মধ্যে কিছু নাই, আমি 2010 সাল 13 সালের কথা বলতেছি। ওই সময় থেকে আমি ওখানে যাইতাম, মানে এন্টারপ্রেনার মাইন্ডসেট নিয়ে ছিল আর কি। সো ওইখানে কিন্তু ধরেন এই ধরনের আলোচনা হইতো। এখন কিন্তু অনেক ধরনের আলোচনার জায়গা আসছে আমাদের, যে অনেক বিজনেস, আমাদের অনেক অ্যাক্সিলেটার প্রোগ্রাম আসছে, কিন্তু যেখানে যেটা হয় আমরা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি আর কি। কারণ এটার হাজারটা রিজনের ভিতরে একটা রিজন হচ্ছে আপনি ফাইন্যান্সটা বুঝেন না। হ্যাঁ, মানে ওটা আলাদা ব্যাপার, ওটা আমি জানি না আপনি কোনটা বলতেছেন। আমি যদি বলি যে ম্যাক্সিমাম ফাউন্ডাররা ব্যবসা বুঝে, এটা শিওর, নাহলে ফাউন্ডার হওয়া যাবে না।
কিন্তু অনেক বিজনেসম্যান ফাইন্যান্স বোঝেন, এটা আমার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু ফাইন্যান্স টাকা পয়সা এটা আপনাকে বুঝতে হবে। অনেকে বলে যে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে টাকার মানে বুঝতে হবে, রাইট? ঠিক সেম জিনিস, বিজনেস আপনার ইনভেস্টমেন্ট, রাইট? ওটা তো ওটা তো আরও ডাম। সো ওটা যদি আপনি বুঝতে মানে আপনি যেটা বললেন এই জায়গাতে থাকলে আপনাকে হেল্প নেন, আপনি শিখেন, আপনার জানার জায়গা আছে ওইগুলো শিখেন। এই সেলস করে করে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা জানার চেয়ে আপনি টাকার মিনিংসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আপনার ইনকাম স্টেটমেন্টটা বোঝা ইম্পর্টেন্ট। সোজা হিসাব আপনি যদি প্রথমে বলি ইনকাম স্টেটমেন্টের সোজা ভাষায় যদি বলি যে কেনা বেচার পরে যে লাভটা থাকে এটা হচ্ছে আপনার গ্রস প্রফিট, তারপর আপনার রেগুলার খরচ হওয়ার পরে যেটা থাকবে এটা আপনার নেট প্রফিট, কিন্তু এটা আপনাকে থাকতে হবে আর কি। সো আমি যে পয়েন্টটা অ্যাড্রেস করতে যাচ্ছি এখানে যে যারা মোটামুটি ব্যবসা করতেছেন, মোটামুটি ইনভেস্টমেন্টের দিকে চিন্তা করতেছেন, তাহলে ইনভেস্টমেন্ট রেডিনেসের কিছু বেসিক আপনাকে জানতে হবে, কিছু বুঝতে হবে। আমি পয়েন্টে আসতেছি, অনেকের ভাই এত আলাপ করে না, আমার টাকা লাগবে, কী কী করতে হবে এটা বলেন। এই আলোচনা আমার করে লাভ নাই। সো ইনভেস্টমেন্ট রেডিনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের যে বেসিকটা খুবই এসেনশিয়াল, এটা আপনাকে লাগবেই, কারণ আপনি গ্রোথ স্টেজে আছেন। সো আমরা ফাইনালি একটা ডিসিশন নিতে পারি আমরা বেসিক কি প্রাইমারি স্টেজে থাকলে আমরা ইনভেস্টমেন্ট নিচ্ছি না, ইনস্টিটিউশনাল। কিন্তু আপনি যদি একটু গ্রোথ স্টেজে থাকেন আপনাকে নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল যে ডকুমেন্টগুলো বুঝতে হবে সেটা হচ্ছে আপনাকে বুককিপিংটা বুঝতে হবে। বুককিপিংটা কী জিনিস? বুককিপিং মানে রেকর্ড রাখা, আপনি যা করতেছেন তা রেকর্ড রাখেন। অ্যান্ড রেকর্ড রাখেন আপনি কীভাবে রাখবেন, কীভাবে রাখবেন এটা জিনিসটা একটা ফর্ম্যাট আছে, এই ফর্ম্যাট অনুযায়ী রাখেন। আপনার মতো করে রাখলে কিন্তু হবে না। আপনার মতো করে রাখলে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে রিজেক্ট করে দেবে। আপনার মতো করে আপনি রাখতেই পারেন, অবশ্যই এক একজন তো এক একভাবে চিন্তা করবেন, বাট দ্যার ইজ ই স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড জিনিসটা কি? স্ট্যান্ডার্ড বলতে আপনি আপনি ইনকাম স্টেটমেন্ট ধরেন আমি যদি আরও তুলি যে সারাদিনে কত, আমরা যে তালিকাটা ইউজ করছি না, তালিকাতে আমরা কি লিখি যে সারাদিনে কত টাকা সেল হয়েছে, সারাদিনে কত টাকা বিক্রি হয়েছে, সরি খরচ হয়েছে, তারপর যা যা খরচ হয়েছে যা থেকে বিক্রি করে আমরা দিন শেষে বলি এটা আমার যে ইনকাম, রাইট? কিন্তু এটাই তো আসলে আপনার ইনকাম হতে পারে, এটা আপনার প্রফিট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা আপনার প্রফিট? আপনার তো আসলে ক্লোজিংয়ে যান নাই আপনি, আপনার এখানে অনেক কিছুই আছে যেটা আপনি কষ্ট হিসেবে দেখান নাই। সো এটা মানে জেনারেলি এগুলো কী হয় মাস শেষে হয়, কারণ আপনি স্যালারি দেন, রাইট? আপনি অনেক খরচ আছে। সো বুক কিপিংয়ের ক্ষেত্রে এটা একটা রাখলেন, রাইট? সো আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনভেন্টরির হিসাব রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা B2C বিজনেস করেন অথবা B2B যেটাই করেন, যেগুলো আছে প্রোডাক্ট আছে। আমরা কিন্তু এখানে কোনো সময় সার্ভিস নিয়ে আলোচনা করতেছি না ভাই, ম্যাক্সিমাম যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমরা সার্ভিস এটা আলাদা আলাদা ইস্যু। সো প্রোডাক্টের হিসাবটা রাখা আর কি। এখন প্রোডাক্টে আমি কিভাবে রাখবো? এখন অনেক ধরনের টুল আসছে। সো এটার আমি যদি এক্সাম্পল দিই, রমজান ভাই মনে করতে পারবে কিনা আমি জানি না, যে কাগজে কলমে অনেক টাকার প্রোডাক্ট আছে, কিন্তু আপনি যখন ভিজিটে যাচ্ছেন আপনার 1 টাকারও প্রোডাক্ট নেই। হেড অফিস থেকে বিশেষ করে বড় বড় কোম্পানিতে যেটা হয়, কেন ট্র্যাকিং করে, রাইট? হচ্ছে সো কাগজে কলমে আপনি দেখতেছেন যে ওই জায়গাতে ওই আউটলেটে আমার এত টাকার জিনিস, ওই আউটলেটে আমার এত টাকা জিনিস, ওই আউটলেটে এত টাকা জিনিস, যেই ম্যানেজার আছে সে সুন্দর করে আপনাকে রিপোর্ট দিচ্ছে, রাইট? কিন্তু আপনি যখন ভিজিটে যাবেন, আপনি সামনে যাবেন, আপনি দেখবেন আপনার সাথে মিলতেছে না, রাইট? এটা 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 ন্যাচারাল, এটা হবে, কারণ আপনি যদি ভিজিবিলিটি না, আপনার কাছে কিন্তু ভিজিবিলিটি নাই। কেস স্টাডি বলে, আপনার কেস স্টাডি ছাড়া মজা পাবেন না। সো আমরা একটা বিজনেস অ্যাপ্লাই করছে যে উনি নাম বলে তো চিনে ফেলবেন, জ্বালাই পড়ছি। সো এমন একটা আইটেম, আচ্ছা নাম বলবো না, আইটেম বলি। আইটেম হচ্ছে, হ্যাঁ নাম বলে উচিত হবে না আর কি। আইটেম হচ্ছে আপনার বিড়ালের খাবার, খুব কিন্তু হাইপ ভাই, রাইট? খুবই হাইপ। করোনার সময় এমন ব্যবসা হয়েছে ওনার, উনি কিন্তু আপনার ফুইলা ফাইপে অবস্থা খুবই খারাপ। উনি মানে খুবই এডুকেটেড মানুষ, ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করছেন। সো উনি বুঝে, প্রত্যেকটা জিনিস বুঝে। ওনার সাথে প্রতিবারে যখন ফাইন্যান্স নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা যখন প্রপোজাল দিই, উনি প্রতিবার কস্ট অফ ক্যাপিটাল দেয়, যত কমানো যায়, এটা স্বাভাবিক, ইটস গুড থিং, আই ডু এগ্রি। সমস্যা দেখলাম আমরা যে ওনার গোডাউন হইতেছে 6টা। গোডাউন কয়টা? 6টা। উনি এক জায়গাতে প্রোডাক্ট রাখতেছে না, উনি বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট, লিমিটেশনস আছে, উনি লিমিটেশনস আছে। কাগজে কলমে উনি দেখতেছি যে প্রায় ওনার 70 থেকে 80 লাখ টাকার স্টক আছে। উনি বলে
কীভাবে বলে, ও ভাই আমি এত কিনছিলাম, এত বেচছি। দেখেন উনি কিন্তু ভালো মানের একজন পিপল, মানে ফাউন্ডারের ক্ষেত্রে। এত কিনছি, এত বেচছি, তাহলে আমার এখানে এত থাকার কথা, তাহলে এখানে এত আছে। এটা আপনি 10 লাখে যখন আপনার ব্যবসা আপনি করতে পারেন, আপনি 15 লাখ হইতে পারে করতে পারেন। আপনি যদি 50 লাখ 60 লাখ টাকা সেল হয়, আপনি এটা করতে পারেন না, এটা আপনার উচিত না। কারণ আপনি এখনও আপনার ড্রিভেন, আপনি এখনও সিস্টেম ড্রিভেন আসেন নাই, আপনি আপনার পিপুলটা এখনও সেট আপ করেন নাই, কারণ আপনার সেল তো বেশি। আমি বিটুসির কথা বলতেছি আর কি। সো উনি, আমি বললাম যে ভাই এই আইটেমটা আমাকে দেখেন, আমরা যখন অডিটে গেলাম এই আইটেমটা দেখেন। সো ভাই এই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, ওই জায়গাতে আসলে কিন্তু প্রোডাক্টটা নাই। হইতে পারে কি, সেন্ট্রালি তো কন্ট্রোল না। সো প্রোডাক্টটা অলরেডি ধরেন যে ইনচার্জ ছিল সে বেঁচে টেছে ধরেন শেষ, ঠিক আছে, সে পাস করে দিচ্ছে, সে নিজে হইতে পারে একটা পেজ চালাইতেছে, আপনি জানেন না, জানার কি দরকার। এই যে মানে আমি এক্সাম্পল পাবেন, আপনি বসে আছেন, সে তোমার কাছে খুব ব্যবসা হচ্ছে আপনি দেখতেছেন, কিন্তু আপনার যেহেতু বটম লাইনে, আপনি যদি এসএমই বটম লাইনে আপনি নাম্বার দেখতেছেন না ভাই দিন শেষে, তাহলে কিন্তু আপনি বুঝতেছেন না কি 12টা বাজতেছে। আমি অন্য কোনো ওয়ার্ড তো ইউজ করতে পারতেছি না, মানে যাচ্ছে আপনার, ঠিক আছে। সো ওই দিক দিয়ে আপনার টাকা কিন্তু আপনি দেখতেছেন আপনার অনেক টাকা, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ক্লোজিং করেন ইন স্টপে আপনার কাছে টাকা নাই, স্পেশালি আপনার কাছে টাকা নাই। সো উনি কী করেন, উনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিকমতো করে নাই, রাইট। কারণ ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে ওনার যেহেতু আইটেমগুলো হচ্ছে পেরিশেবল আইটেম ছিল, ডেটের এক্সপায়ার্ডের ব্যাপার ছিল। ডিলারশিপ ব্যবসা যারা করে, হ্যাঁ আমি দেখছি কয়েকজন দেখছি তো এরকম। ডিলারশিপের ব্যবসা সো আচ্ছা, আমরা কি চালাই যাব, কেস স্টাডি চালাই যাই। সো ওনার ক্ষেত্রে আমরা যেটা গেছি যে ওনার ইনভেন্টরি না। সো একটা বিজনেসের তাহলে কী লাগবে, ইনকাম স্টেটমেন্ট লাগবে। সো আরেকটা হচ্ছে সেলস ডাটা লাগবে, আর হচ্ছে আপনার ইনভেন্টরি লাগবে যদি বিটুসি হন। হ্যাঁ ওকে। সো ভাই প্লিজ লিসেন। আচ্ছা নেন 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 ভাই, ভাই লিসেন। হ্যাঁ পরে করবো। ওকে, আমরা পেতে চলে আসি, কেসে চলে আসি। সো উনি কিন্তু পরবর্তীতে, বড় ভাই, উনি কিন্তু পরবর্তীতে যেটা হলো, ওনার কিন্তু কাগজে কলমে ওনার কাছে যে ডেটা অ্যাসেট আছে, ওই অ্যাসেট কিন্তু তার কাছে নাই। অসুবিধা কি, ওনার কিন্তু অসুবিধা কিন্তু উনি বুঝে নাই এখনো। না না, উনি বুঝতেছেন না এখনো, বিকজ ইম্প্যাক্টটা উনি এখনো পায় নাই। কখন ইম্প্যাক্টটা পড়বে, যখন দেখবে আপনার তার যতটুকু থাকার থেকে তার চেয়ে 20% না, মানে ধরেন এতটুক জায়গা থেকে যদি আপনি 1% যান বুঝবেন না, 2% যান বুঝবেন না, 3% বুঝবেন না, 20% 25 যাবে তো, যে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে, রাইট। যখন যেটা সিগনিফিকেন্টলি নাই হয়ে যাবে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে সেলস ইম্প্যাক্ট পড়বে। তখন কিন্তু কি হবে, উনি তো মনে করছে তাহলে আমি কি করলাম এতদিন। সো আপনার প্রথম থেকে যদি আপনি বিটিসি থাকে, আপনি ট্র্যাকিং সিস্টেম চালু করেন। আপনি ট্র্যাকিং সিস্টেম নাও করেন, আপনি প্রতি সপ্তাহে একটা অডিট করেন, আপনি বুঝেন, আলাদা অডিটর রাখেন। আপনি 50 লাখ টাকার ইনভেন্টরি আছে, আপনি অডিট করবেন না প্রতি মাসে একবার হলেও, আপনি ভাই ব্যবসা করা দরকার নাই, আপনি অন্য কিছু করেন। এটা সলিডলি বিটুসির ক্ষেত্রে আর কি। সো তাহলে আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবেন বিটুসির ক্ষেত্রে। বিটুবির ক্ষেত্রে আসলে এটা দরকার পড়ে না অনেক সময়, যে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে গেলেন, এখানে আসলে বাল্কের খেলা আর কি, ওটা আপনি তো বের করতেছেন না, ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট নাই। ইআরপি করা আপনি কমপক্ষে কী করেন, কাউন্ট করে রাখেন। আচ্ছা অনেক বিজনেস, আচ্ছা আমি আপনার এক্সাম্পল বলি, কিছু বিজনেস আছে যে আপনি একটা বক্সে করে নিয়ে আসছেন না, আপনি তো একটা কার্টুনে করে নিয়ে আসছেন, রাইট। সো কার্টুনের ভিতরে হইতে পারে আরও 10টা আইটেম আছে। সো আপনি কার্টুনটা কাউন্ট করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল করা দরকার নেই, আপনি কার্টুনটা কাউন্ট করেন। কার্টুনটার কাউন্টে আপনি হিসাব রাখেন, একটা নিজে একটা এক্সেল শিট বানান। যদি আপনি কোনো সিস্টেমে দ্বারস্থ না হন, সিস্টেম হলে তো বেস্ট, কিন্তু ওইটা হইতে পারে কস্ট ইফেক্টিভ না, কস্ট বেশি, ওটা ম্যানেজ করার জন্য আলাদা লোক লাগবে, মানে অনেক রিজন থাকে। আমরা যে উনি যেভাবে চিন্তা করছে অনেক সময় তো মিলবে না। সো আপনি কমপক্ষে একটা কার্টুন, 2টা কার্টুন, 5টা কার্টুন দেখছি। আমি একটা কেস স্টাডি, যে উনি এই কথা বলতেছি, আমি একটা বিজনেসেরই কেস স্টাডি, ওনারা একটা স্কিন কেয়ার আইটেম নিয়ে কাজ করে, আমি দেখতাম ওনারা কার্টুনের হিসাব রাখে, এত কিছু। উনি তো বাল্কে প্রোডাকশন করে, কোনো সিস্টেম করে নাই, এখনও যায় না আর কি, যাবে। একটা ইআরপি চলতেছে, কাজ চলতেছে, উনি কার্টুন হিসাব করে, কার্টুন কয়টা কার্টুন গেল, কয়টা কার্টুন আসলো, কয়টা কার্টুন গেল, কয়টা কার্টুন আসলো, এই জন্য আলাদা লোকই রেখে দিচ্ছে, কারণ রেগুলার যায়, রেগুলার ওয়ার হাউস আছে। আচ্ছা ইনভেন্টরি গেল। দেখেন আরেকটা সমস্ত ইম্পর্টেন্ট জিনিস ক্যাশ ইন্টেন্সিভ বিজনেসের ক্ষেত্রে, পেটি ক্যাশ, ঠিক আছে। পেটি ক্যাশটা ম্যানেজ করা। পেটি ক্যাশ হচ্ছে যদি ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস হয়, আপনার নিজস্ব বিজনেস। পেটি ক্যাশ বলতে, পেটি ক্যাশ ব্যাপারটাকে আমরা বুঝি কিনা, রাইট।
তো পেটি ক্যাশটা হচ্ছে ধরেন এটা হচ্ছে মোস্ট বিজনেসের ক্ষেত্রে আপনি ধরেন আমি একজন বিজনেসম্যান, আমার প্রতিদিনের খরচ আছে ধরেন 10,000 টাকা, প্রতিদিনে আমার ইনকাম আছে ধরেন 1,00,000 টাকা, কথার কথা আমি জাস্ট বলার জন্য। সে এটা তো আপনি পকেট থেকে দিবেন, মানে জেনারেলি আমরা তো পকেট থেকে দিই। এটা আসলে কী করা উচিত, একজন মিনিমাম একটা থোক বরাদ্দ রাখা উচিত। থোক বরাদ্দ বুঝি না আমরা, একটা বরাদ্দ থাকবে আপনার রেগুলার অপারেশন চালানোর জন্য। এটা কিন্তু আমি ইনভেস্টমেন্টের কথা বলতেছি না ভাই, রেগুলার টাকা যে আপনি আর এর একে দিতে হবে, একে এটা দিয়ে টাকা দিতে হবে, রেগুলার যে পেমেন্টটা আছে। আপনি হতে পারে যে দেখলেন হিসাব করে এটা একটা ক্যালকুলেশন হয়ে যায় আমার প্রতিদিন কত টাকা লাগে। ওই টাকাটা আপনি ধরেন প্রতিদিন আপনার অ্যাভারেজে 15,000 টাকা লাগে, আপনি অ্যাভারেজে টাইট টাইট করার জন্য 15,000 রাখলেন, আপনি 12,000 রাখেন, আপনি 10,000 রাখেন, যেন চাইলে খরচ করতে না পারে, একটা ব্লকার করেন। থোক বরাদ্দ রাখেন যে তার পরবর্তীতে আসলে আপনি দেন, এটা সিস্টেম ডেভেলপ করতে হবে, আপনি দেন। তারপরে ইনকাম আসলে, ইনকামের টাকা কিন্তু এখানে ঢুকতেছে না, এটা মাথায় রেখেন। পেটি ক্যাশ আর ইনকামের সাথে কিন্তু ডিফারেন্স আছে আর কি, ওটা সেলস, এটা পেটি ক্যাশ। সো পেটি ক্যাশের ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ যেটা হয় যে আপনার রেগুলার অপারেশনের জন্য যেটা লাগে ওই ওই টাকাটা। আর আপনি যদি প্রোডাক্ট কেনার জন্য লাগে ওটা কিন্তু আলাদা হিসাব, ওটা আলাদা একটা অ্যামাউন্ট রাখতে পারবেন। সো আলাদা করলে বেটার, বাট শুরুতেই এত সিস্টেম করার চেয়ে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি রেগুলার মেনটেন করে হিসাবটা মেনটেন করেন। সো পেটি ক্যাশটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ বললাম বুক কিপিং, সেকেন্ড অফ হচ্ছে ইনভেন্টরি, এরপর হচ্ছে পেটি ক্যাশ। আর আরেকটা জিনিস বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লোটা বোঝা। ক্যাশ ফ্লো বলতে কী বুঝি আমরা? ক্যাশ ফ্লো ধরেন B2B ব্যবসা কার জন্য বলছিলেন ভাই? মেশিনারিজের ব্যবসা কেন কার? মেশিনারিজ আইটেম নিয়ে কাজ করেন ভাইয়া। আপনার কি খুচরা বেচেন না কি পাইকারি বেচেন? B2B, ও কতদিন পরে পেমেন্ট দেয়? অ্যাভারেজ 1.5 মাস। এরকম আর কেউ আছেন B2B বিজনেস? ভাই তো B2B, রাইট, B2B। ভাইয়ের কি ব্যবসা? কাকে? গুড়। আচ্ছা, মহিব ভাই তো ব্রয়লার, বাংলা মিটের। আপনার ক্লায়েন্ট কি একজনই? ওকে, ভাইয়ার কি বলছেন? ফুটওয়্যার, মেশিনারি। আচ্ছা, মানে মেশিন বিক্রি করেন আপনি, পার্টস। এটা B2B না? কাস্টমার কি ওয়ার্কিং কাস্টমার নাকি আপনি বড় বড় ক্লায়েন্টকে আপনি পাঠাই দেন? আচ্ছা, সো ক্যাশ ফ্লোটা বোঝা বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরেন আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা কেস স্টাডি আছে, বিজনেস আছে, সেটা হচ্ছে উনি ভাই এই যে ইয়ের বাজারটা কি নাম যেন, গুলিস্তানের ওইদিকে একটা বাজার আছে, কাপ্তান বাজার। কাপ্তানের বাজার একটা, পাশে একটা বাজার আছে, ওই বাজারে একটা, হ্যাঁ নবাবপুর, সরি নবাবপুর ইলেকট্রিসিটি, আমি ইলেকট্রিসিটির কথা বলতে যাচ্ছিলাম। উনি মানে অনেক ধরনের আইটেম নিয়ে B2B করে, অনেক ধরনের আইটেম, মানে হ্যাঁ, রাইট। সো ওনার আইটেমটা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যা লাগে, ফ্যাক্টরির অপারেশন করার জন্য যা লাগে উনি তাই দেয়। সো উনি সুবিধা হচ্ছে উনি হচ্ছে ঢাকা ভার্সিটি গ্র্যাজুয়েট। সো আমি এই কাজগুলো কেন বলতেছি, যে আমাদের সাথে যারা মোটামুটি ক্রাউড ফান্ডিং ব্যাপারটা বুঝে তারাই অ্যালাইন হয়, মোটামুটি যারা জানে বুঝে তারাই, এই জন্য দেখবেন তাদের প্রোফাইলগুলো একটু এরকম। সো সো উনি কমপক্ষে 22 থেকে 23টা B2B বিজনেসের সাথে কানেক্টেড। আপনি যাদের নাম বলবো আমরা সবার সাথে উনি কানেক্টেড, কারণ উনি হচ্ছে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং বলতে কি বোঝায় এগুলো বুঝে আর কি, ইনভয়েসিং বুঝে, বিট করা বুঝে, কিন্তু জেনারেল যারা দোকানদাররা তো এটা বোঝে না। এখন ক্যাশ ফ্লো বলতে আমরা কী বুঝতেছি? আমরা তো দেখতেছি যে আজকে আমি ডেলিভারি দিলে 1.5 মাস পরে টাকা পাচ্ছি, অথবা 30 দিন পর টাকা পাচ্ছি। অ্যাকচুয়ালি যদি আমি 30 দিন পরে না পাই, আমার প্রফিট মার্জিন কত হয় এটা আপনি বলতে পারবেন? এটা কি নিয়ে আমরা কেউ চিন্তা করি না। দিন শেষে দেখবেন আপনার কোনো প্রফিট নাই, আপনার পকেট থেকে টাকা যাচ্ছে, আপনি বুঝতেছেন না। খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি হুদায় ব্যবসা করতেছেন, কিছুই হইতেছে না, দিন শেষে দেখা যাবে, বছর শেষে দেখবেন আপনি মাইনাসে আছেন। সো ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট, এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট তো আরও বেশি ইম্পর্টেন্ট। ক্যাশটা আপনি এই যে দেখলেন, আপনি কী চিন্তা করছেন? ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিই, আপনি 100 টাকায় নিয়ে আসেন, আপনি 120 টাকায় বেচছেন, রাইট? ক্যাশে বেচলে আপনার ওই দিন নিয়ে আপনার প্রফিট মার্জিন কত হইলো? 20%, অথবা মাসে হইলো 20%। আপনি যদি 2 মাস পরে পেমেন্ট পারেন তাহলে কত পার্সেন্ট হবে?
আপনি যদি আরও বার পরে পান তাহলে কত হবে, এটা আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে ভাই, কারণ এগুলা পেমেন্ট ম্যাক্সিমামই কী হয়, লেটে হয়। সো এটা যদি আপনি অ্যাভারেজ পেমেন্ট ডেট, ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যালকুলেশন করেই দেয়, লেটে দেয়। দ্যাটস ইট। সো আমি ওই গল্পে চাইতেছি, আপনাকে এমনভাবে পেমেন্ট করবে, আপনি ওর সাথে এমনভাবে লক, আপনি না পারবেন ছাড়তে, না পারবেন ধরতে, আপনি বেরোতে পারবেন না, তো আপনি ট্র্যাপ। ওই যে একজনের কথা বললাম না, সে ওয়ার্ক অর্ডার দিচ্ছে কিন্তু বলতেছে আপনার কাছে আরেকটা ওয়ার্ক অর্ডার আছে, কিন্তু মূলা কিন্তু ঝুলাইতেছে, রাইট? সো বাট দ্য থিং ইজ, উনি কিন্তু দেখেন 80% পেমেন্ট দিয়ে সে আরেকটা ওয়ার্ক অর্ডার দিবে, দেখেন উনি কিন্তু 20%ই মার্জিন ছিল, 20% মার্জিন কিন্তু উনি উঠায় নাই, কিন্তু আরেকটা ওয়ার্ক অর্ডার দিচ্ছে, আরেকটা অর্ডার দিয়ে দেখবেন উনি 70% পেমেন্ট পাইছে, দেখেন পিছাইতেছে কিন্তু, রাইট? না না, কাজ করবেন তাহলে আপনাকে আপনাকে তাহলে এমনভাবে ম্যানেজ করতে হবে, মার্জিনটা নিয়ে চিন্তা করতে হবে আপনার। আমি তো এটাই বলছি, আপনি যদি তরি-তরকারি বেচেন সেটার কথা আলাদা, কিন্তু আপনি যদি মানে অন্য রিলেটেড বিজনেস করেন, হ্যাঁ। কোনো কোম্পানির সাথে কাজ হ্যাঁ। করেন, আপনি যা করবেন না কেন আপনাকে তো এইভাবেই করতে হবে। না, আমার পয়েন্ট তো ওটা না, প্রফিট মার্জিনটা আমার পয়েন্ট কিন্তু ওইটা না ভাই, আপনি এভাবেই করবেন সমস্যা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি প্রফিট মার্জিন কত রাখবো তাহলে ওর সাথে ব্যবসা করার সময়, কারণ আপনি যদি 1.5 মাসের জায়গায় 2 মাসে দেয়, আপনি প্রফিট মার্জিন ইম্প্যাক্ট করতেছে না। কিন্তু আরেক কাজ আছে ভাই, আমি দিব আপনার 10 সাথে টাকা। আমি এগ্রি করি, কিন্তু কম্পিটিশন হলো এখন আপনি ধরলেন যে আপনি 30% এর নিচে করবেন না, কিন্তু আপনার তো কম্পিটিটর আছে, হ্যাঁ, সে 15% এ করবে। তাহলে আপনি যদি আপনি ওটাই আর কি, আমি কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আমি ক্লিয়ার করছি রমজান ভাই, ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করছি উই আর ওয়ার্কিং দ্য এসএমইস, আপনার দিন শেষে লাভ থাকতে হবে, ওখানে কিন্তু আমি লক, ওখানে লক। কিন্তু আপনি যদি এমনভাবেই করেন তাহলে আপনি মাস শেষে বছর শেষে যখন ক্যালকুলেশন করবেন, আপনি কিন্তু মাইনাস, আপনার কিন্তু এবিটটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি কিন্তু আপনার লাভ নাই। আপনি হইতে পারে যে আপনি অন্যভাবে গেম খেলতে পারেন, আসলে এই নলেজটা দাম নাই, তার তো ব্যবসায় করারও তার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আপনি যেটা না। বলছেন এই নলেজটা যদি দাম নাই, তো ব্যবসা করার তার কোনো পরিশ্রম অনুযায়ী আপনার রিটার্ন নাই। রাইট রাইট পরিশ্রমটা কতখানি রিটার্ন দিবে এটা Right. বোঝার জন্যই আপনার ক্যাশ হ্যাঁ ভাই, আমি এইটাই বলতেছি, সে যদি এইটাই না বলতো তাহলে সে ব্যবসায়ী করে। না, আমি এইটা আপনার জন্য বলতেছি না, হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে যে এটা কিন্তু ধরেন যে আপনি যদি বুঝে থাকেন দিস গ্রেট থিং, ভাই আমরা Right. কিউএনএ বা ওপেন ফ্লোর হ্যাঁ। একবার মিস করছি, আবার আসবে ইনশাআল্লাহ। আমরা আগে একটু আচ্ছা। সো ক্যাশ ফ্লোর ব্যাপারটা আমি বললাম যে এটা আমরা হতে পারে অনেকে মনে মনে করি, ভাই নাম্বারটা এক্সেলে নিয়ে আসেন, বড় ব্যবসায়ী হইতে চাইলে এক্সেলে নিয়ে আসেন, মনে মনে করেন না, মনে মনে করতে চাইলে, হ্যাঁ মনে মনে করতে চাইলে কি ব্যবসা হয় নাই, হয়েছে, কিন্তু দেখেন ওদের কাছে ছোট্ট একটা খাতা আছে, সে পকেটের ভিতরে রেখে দিচ্ছে, আপনি এক্সেল বুঝে নাই ভাই, তখন তখন দেখবেন ওই যে যারা বিশেষ করে আমার হিন্দুর ব্যবসায়ী যারা ছিলেন, কিছু না থাকলেও দেখবেন একটা টুপি আছে, কিছু একটা আছে ভাই, ওই জিনিসটা আপনার এটা দুর্লভ থাম্বার কি, হ্যাঁ ওটাই তার জন্য এক্সেল ভাই। এক্সেল বলতে আমি কি বুঝাচ্ছি, আমরা যেহেতু ডিজিটালি কানেক্টেড, আমরা একটা এক্সেল আমরা ল্যাপটপ নিয়ে বসি, ওখানে কানেকশন থাকে আর কি। আচ্ছা, এখন দেখেন তো আইটেম গেল, আপনি ক্যাশ ফ্লোটা বুঝলেন বিটুবির ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি কিন্তু এখন এমন একটা বিজনেস নিয়ে কথা বলছি যারা হচ্ছে ইনভেস্টমেন্ট নিবে, রাইট? যারা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি, আমরা একটা গ্রোথ স্টেজে আসি, বড় হব, এই ধরনের বিজনেসের সাথে আমি কথাবার্তা বলতেছি কিন্তু। সো এখন আপনাকে কি করতে হবে, আপনার একটা বাজেটিং করতে হবে, রাইট? বাজেটিং কাগজে কলমে না করলেও মাথায় করতে হবে, আর মাথা করার ক্যাপাসিটি যদি না থাকে, ক্যাপাসিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনার যদি কস্ট আইটেম যদি 10টা হয়, 5টা হয়, তাহলে আপনি মাথায় মাথায় করতে পারেন, কিন্তু আপনার কস্ট আইটেম যদি 30টা হয়, 40টা হয়, তাহলে কিন্তু মাথায় মাথায় করতে পারবেন না, এটা ঝামেলা আছে, মিলাইতে পারবেন না, মার্জিনটা ধরতে পারবেন না। দিন শেষে একজন ফাউন্ডারের নাম্বারসের ভিজিবিলিটি খুব ইম্পর্টেন্ট, যে আমি কই গেলাম, কই আসি, কই যাচ্ছি, এটা কিন্তু আপনি নাম্বার দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, এখন সব বিজনেস কিন্তু এই নাম্বার দিয়ে আসবে না, কিছু আছে বিজনেস হচ্ছে ভ্যালু ড্রিভেন বিজনেস, ওটা আপনি এখনই নাম্বার দিয়ে চিন্তা করা যাবে না, ওটা আপনার নাম্বার দিয়ে চিন্তা করতে গেলে আরেকটু বছর লাগবে, যেমন হচ্ছে মানে আছে বিজনেস মডেল আছে, রাইট? আপনি আরেকটু সময় দিতে হবে, 3 বছর হবে না, 4 বছর লাগবে, 5 বছর লাগবে। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম কথাবার্তা আমি কিন্তু B2C মডেলের বিজনেসের সাথে কথা বলতেছি, দেখবেন অনেক কথাই চলে আসে, দু একটা পয়েন্ট আসতেছে। সো অনেকের বিজনেসের সাথে মিলবে না, কিন্তু আপনি এটা না হলে আরেকটা জিনিস মিলাতে পারবেন। সো বাজেটিংটা খুব ইম্পর্টেন্ট, বাজেটিং আপনি মাস শেষে শুরু করেন, অথবা আপনি ইউপি বলে অ্যানুয়াল অপারেটিং প্ল্যান, আপনি একটা অ্যানুয়াল অপারেটিং প্ল্যান করেন। আমি কিন্তু গ্রোথ স্টেজের বিজনেসের কথা বলতেছি, আবার বারবার বলে নিচ্ছি। আচ্ছা, তারপরে ইনভেস্টমেন্ট রেডিনেসের ক্ষেত্রে এগুলা খুবই হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড কথাবার্তা, আর বাকি কথাবার্তাগুলো হচ্ছে ডকুমেন্টেশন, বিজনেসের ডকুমেন্টেশন সবচেয়ে ইগনোরেন্স একটা পার্ট একজন বিজনেসের জন্য, সবচেয়ে ইগনোর করে। আমি এমন একটা কেস স্টাডি বলবো,
সবচেয়ে ইগনোর করে হচ্ছে এই ডকুমেন্টেশন। ট্রেড লাইসেন্স ধরেন করছি, যে কবে করছি মাথায় নাই, মনে থাকার কথা না, ব্যবসা করে এগুলো পাই না, এই আবার ট্রেড লাইসেন্স করব, ব্যাপারটা এরকম, রাইট? সো কিন্তু দেখেন, আমি আজকে একটা বিজনেসের সাথে কথা বললাম, উনি ওনার ডোমেনটা হারাই ফেলছে এই জাস্ট ইগনোরেন্সের জন্য। এখন তো ওনার একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, উনি নাই, উনি আর পারতেছে না। দেখেন, একটা বিজনেসের ডোমেন খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একটা সাস্টেনেবল বিজনেস হয়ে যান, ওই ডোমেন ছাড়া, আপনার মনে আছে কিনা প্রথম আলো ড্যাশ ছিল, এটা কিনতে যে ওরা কয়টা কোটি টাকা লাগছে, এটা মনে হয় একবার মার্কেটেও আসছিল আর কি। এখন কিন্তু প্রথম আলো একসাথে পাই, আগে ছিল প্রথম স্ল্যাশ আলো। সো খুব ইম্পর্টেন্ট। সো উনি কিন্তু আবার পাই নাই, অন্য ডোমেন খুঁজতেছে, আবার রিব্র্যান্ডিং করতে হচ্ছে, কস্ট হচ্ছে, অনেক কস্ট যাচ্ছে। সো আমি একটা কেসে চাই বলি, এটা হচ্ছে অর্গানিক আইটেম নিয়ে কাজ করে। দেখেন, এখানে আমি দুইটা পয়েন্ট নিয়ে আসবো। এটা হচ্ছে ডকুমেন্টেশন, আর হচ্ছে টিমের একটা ব্যাপার আসবে, যেহেতু গ্রোথ টিম চলে আসতেছে আর কি। সো ওনার কেসেসটা হচ্ছে যে গুড বিজনেস, মার্জিন ভালো, যে ফাটায় অর্গানিক যেরকম ব্যবসা করতেছে, সবাই ব্যবসা করতেছে। সো হঠাৎ করে দেখা গেল যে, দেখেন কেসেসটাগুলো খুবই জঘন্য আর কি। ওনাদের ভিতরে সেট আপ ফ্রি মিক্সিং একটা সেট আপ ছিল। সো যেটা হয়েছে, অ্যাফেয়ার হয়ে গেছে। আচ্ছা, যেটা হয় এটা কিন্তু বাস্তবতা, রাইট? আমি কিন্তু গ্রোথ স্টেজ। তো এখন হয়েছে, পরবর্তীতে দেখা গেল উনি বিকজ অফ উনি খুবই মানে খুবই সিরিয়াস, দুজনকে বের করে দিচ্ছে। অ্যান্ড ব্যাপার হচ্ছে, উনি কিন্তু ওই দুজন আবার ধরেন ওই বিজনেসের শুরু থেকে ছিল, বুঝেন তাহলে কী অবস্থা, সব জানে কিন্তু। এই লোক যে বিএসটিআই অনুমোদন ছাড়া প্রোডাক্ট বিক্রি করতেছে, ওরা কিন্তু জানে, বুঝছেন? দেখেন কোন দিকের খেলা কোন দিকে যায়, জল কোন দিকে ঘোরায়, জানে তো। আর এই লোকের ক্যাপাসিটি কত দূর, এটাও তো তারা জানে। এই দূর কত দূর যেতে পারবে, 1 স্টেপ দিবে না 5 স্টেপ দিতে পারবে, জানে তারা। ভোক্তা অধিকার অধিদপ্তরে কিছু লাগে না, ফোন দিয়ে দিচ্ছে, উনি তো আসছে, ওনারা আসছে, এসে দেখছে তা আসলেও নাই। আচ্ছা, তাহলে কি সেল বন্ধ? সেল বন্ধ। কিন্তু ওই যে ইনভেন্টরি ছিল, ইনভেন্টরি বেচে বেচে কিছুদিন সংসার চালাইছে আর কি, ব্যবসা নাই, স্যালারি তো দিতে হবে। আচ্ছা, এখন উনি কী করতেছিল যে, উনি ভোক্তাদের জরিমানা করছে। জরিমানা করার পরে আপনার জরিমানা করার পরে উনি টাকা দিছে, জরিমানা করছে, টাকা দিছে, পেমেন্ট মোটামুটি আবার বিএসটার জন্য অ্যাপ্লাই করছে। দেখেন, ব্যবসা কিন্তু রানিং, ব্যবসার কিন্তু সবচেয়ে একটা বলো গ্রোথ স্টেজে সবচেয়ে ব্যবসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোমেন্টাম, ওয়ার্ডটা ইউজ করে কিন্তু মোমেন্টাম। এটা আমি একটা ভাষা বলি, ঘোরের ভিতরে থাকা। আপনি কিন্তু দেখবেন কিছু কিছু ব্যবসা একটা ঘরের মধ্যে আছে, ও কেমনে চলতেছে, এটা চক্রের ভিতরে আছে, ওই সময় কিন্তু ব্যবসা গ্রোথটা হয়, সবাই একসাথে কাজ করে। এটা কিন্তু দেখছি আমরা স্টার্ট আপে, যে মানে একটা ঘরের ভিতরে থাকি আমরা। সো তারপরে আপনার উনি এটা করতে করতে মোমেন্টামটা মিস করে ফেললেন, উনি ব্যবসাটা ডাউন হয়ে গেল, উনি বিএসটির মতন পাইলেন, প্রোডাক্ট তো আর বেচা হয় না, কারণ শেষ হয়ে গেছে। সবচেয়ে ডেঞ্জারাস দেখেন বিটুসির জন্য, ওরা ডেটাটা অন্য যে ডেটা ছিল, ওই ডেটাটা দিয়ে দিল হচ্ছে ওনার যে কম্পিটিটর, ওকে। কিন্তু খুবই, সে তো আসলে খুব ওইভাবে চিন্তা করে নাই, সিকিউরিটি চিন্তা করে নাই। আচ্ছা, গেল এটার জন্য উনি এটা করলো, ওনার বিরুদ্ধে উনি মামলা করতে চাইলো, রাইট? এই মামলা করার আগে ওরা দুইজন মিলে ওনার নামে মামলা করে দিল, কিসের? লেবার অ্যাক্টে। কারণ গত 3 মাসে তারা কোনো পেমেন্ট দেয় নাই। স্বাভাবিক পেমেন্ট দিবে, এই ধরনের কাজ করে আপনি পাবেন, কিন্তু হোয়ার ইজ দ্য ডকুমেন্ট? হোয়ার ইজ দ্য ডকুমেন্ট? আপনার ডকুমেন্ট কই? ওরা যদি আপনি রিক্রুট করছেন, ওরা যে দিছেন, ওরা যে এই ক্লজ দিছেন, এটা একটা ডকুমেন্টস থাকার কথা, মিনিমাম ডকুমেন্টস তো আপনার থাকবে। আচ্ছা, মামলা করে দেওয়ার পরে ঈদের আগে মামলা করার এমন মামলা করছে আপনার, পরবর্তীতে যেটা দেখা গেল, ঈদের আগে ওনাকে ধরে নিয়ে গেল, ঈদের আগে ওনাকে ধরে নিয়ে গেছে, ব্যবসা একবারে পুরা সিজন ধরে নিয়ে গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিল, তারপরে উনি মুক্তি পাইছে। দেখেন, আমি জাস্ট এখানে বুঝতে চাইছিলাম দুইটা ডকুমেন্ট, একটা হচ্ছে বিজনেস ডকুমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল এমপ্লয়ীদের সাথে ডকুমেন্ট। আমি কিন্তু দুইটার কথাই বলতেছি। সো ইউ আর টকিং অ্যাবাউট ইন্টারনাল বিজনেস, মানে গ্রোথ স্টেজে বিজনেস। সো এগুলো কিন্তু খুবই নেগলিজেন্স করা হয়, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার সাথে যদি ঘটে যায়, আপনি আসলে কিছু করতে পারেন, আপনি শেষ ওখান থেকে। উনি কিন্তু এখনও চলতেছে, উনি এখন ওই প্রোডাক্ট বেচা বাদ দিচ্ছে, উনি এখন কাপড়ের ব্যবসা করতেছে ভাই।
মানে কাপড় ব্যবসা আমি ইগনোর করতেছি না, আমি বুঝাতে চাইতেছি উনি এখন আবার একটা ফেসবুক পেজ করছে, উনি শিফট করছে, উনি তো উনার মানে দেখেন এই অর্গানিকের ব্যবসা করে কেউ কোটিপতি হয়ে যেতেছে অথবা ধরেন লাখপতি হয়ে যেতেছে, উনি কিন্তু ওই ব্যবসাতে ক্লিক করলেন, কিন্তু ওনার কিন্তু প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নাই, ওনার কিন্তু মেইনলি সমস্যাটা কি ডকুমেন্টেশনে, ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট। আপনি মানে ওই যে টু ডু লিস্টের ক্ষেত্রে আমাদের একটা ক্যাটাগরি আছে যে আর্জেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, রাইট? এটা কিন্তু আপনার আর্জেন্ট না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডকুমেন্ট। এটা আপনাকে মাসে একবার হলেও এইটা নিয়ে 1 ঘন্টা, বেশি না ভাই, 1 ঘন্টা আধা ঘন্টা এটা নিয়ে চিন্তা করেন যে আমার ডকুমেন্টেশনের কী অবস্থা, একবার চিন্তা করেন যে আমার যে অফিসিয়াল যে ডকুমেন্ট এটার কী অবস্থা। আপনি ভ্যাট, আচ্ছা আরেকটা B2B বিজনেস অনেক কাজ করেন, ওই যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিলো এই ভ্যাট ট্যাক্সের ইস্যুতে, তো ব্যবসা শেষ, ঠিক আছে, ওই কিন্তু ওই ব্যবসা থেকে আর বেরোতে পারেনি। সেরকম যেহেতু আমি এসএমই নিয়ে কথা বলতেছি, এসএমই বিজনেস ওনারদের নিয়ে কথা বলছি, এই এক্সাম্পলগুলো থাকবে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডকুমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে টাইম বাই টাইম আপডেট রাখতে হবে। আচ্ছা, অর্গানাইজেশনে গেলে তো ডকুমেন্টেশন ছাড়া তো অ্যাক্সেসও হবে না। আমি না না আপনি পাবেন না, আপনি রিজেক্ট হয়ে যাবেন, বিনিয়োগ থেকে তো রিজেক্ট আপনি রিজেক্ট হয়ে যাবেন, আপনি পারবেন না আমাদের সাথে। একদম প্রাইম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এইগুলো কিন্তু ইনভেস্টমেন্ট রেডিনেসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা একবারে লাস্টের দিকে আসি বলা যায়। সো এখন আপনারা তাহলে টাকা তুলবেন কিভাবে, মেন জায়গায় রমজান ভাই আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, সো ইনভেস্টমেন্ট রেডিনেসের জন্য আপনি রেডি মোটামুটি, এখন আপনি টাকা তুলবেন কিভাবে। সো টাকা তোলার জন্য সবচেয়ে বেস্ট অপশন কি বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্যাংক, এনবিএফআই যেগুলো আছে যারা, কিন্তু ওরা এক সোজা বাংলা হিসাবে যদি চিন্তা করেন এরা এই এসএমই বিজনেসদেরকে সহজে টাকা দেয় না, এটা এত মানে ওপেন এন্ডেড একটা ব্যাপার আর কি, আপনি চাইলে দিবেন না। আর সার্ভিস বিজনেস হলে তো দিবেই না, ওরা বিশ্বাসই করে না, ই কমার্স বিজনেসকেও বিশ্বাস করে না, সার্ভিস বিজনেসকেও বিশ্বাস করে না, আপনি অ্যাসেট রিলেটেড থাকতে হয় আর কি। সো এই জায়গাতে আসলেও তাদের অনেক চেক ইন পয়েন্ট আছে আর কি, বাইন্ডিংস আছে, কারণ এটা তাদের কাছে প্রুভেন মডেল না, তারা যারা কাজ করতেছে তারা আপ টু ডেট ব্যাপারগুলো নিজেরাই আপডেটেড না, অনেক ব্যাকডেটের চিন্তা ভাবনা করে। সো এখানে আপনি কয়ভাবে কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল যে আপনি যদি গ্রোথ স্টেজে থাকেন এবং আপনি ক্যাশ ইন্টেন্সিভ বিজনেসে থাকেন, সাগর ভাই যেটা বলছিল যে আপনি লং টার্মের ইনভেস্টমেন্ট নেন, কি টার্ম, লং টার্ম। লং টার্ম যদি আপনি ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস হন, যদি অ্যাগ্রো হন, যদি আপনি রেস্টুরেন্ট হন, যদি আপনি কমোডিটি হন, মানে এরকম আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করতেছেন যেখানে আপনি সেলসের চেয়ে আপনার অপেক্সি বেশি, ব্যাপারটা এরকম আর কি, কারণ আপনার সময় লাগবে, আপনি এখানে ব্রেক ইভেনে আসতে আপনার সময় লাগবে। সো আপনি যেটা করেন, আপনি মুদারাবাদে চলে যান, আমি পয়েন্ট আসছে আমাদের মোড অফ ফাইন্যান্সগুলোতে চলে আসছে, আপনি মুশারাকাতে চলে যান, যেটা সাগর ভাই সাজেশন দিয়েছিল, আপনি মুদারাবা যান নাহলে মুশারাকাতে যান। আচ্ছা, এখন মুদারাবা আর মুশারাকাটা কি। সো আপনি যেমন ভাইয়ের ট্রান্সপোর্ট বিজনেস, রাইট? সো আপনার লং টার্ম লাগবে, শর্ট টার্মে আপনার হবে না, শর্ট টার্ম হলেও আপনি গেমটা বেশি খেলতে পারবেন না, টাকা দিলে গেম গেছে, টাকা নাই গেম নাই, কারণ আপনার প্রতিদিন হচ্ছে আপনি যত চাক্কা ঘুরবে তত টাকা, ব্যাপারটা এরকম না ভাই, চাক্কা ঘোরা মানে টাকা, ওনার বিজনেস মডেল আর কি। সো এরকম আর কি, যত ক্যাশ ইন্টেন্সিভ ভ্যালু বেশি থাকবে তত টাকা হবে। তখন আমি যদি ধরেন 4 মাসের জন্য টাকা নিলাম, লাভ করলাম, লাভের টাকা দিয়ে দিলাম, আবার 4 মাসের টাকা নিলাম, আবার লাভ করলাম, ওই যে সবসময় আপনি একটা লুপের ভিতরে আছেন। সো এইসব বিজনেসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে। লং টার্ম চিন্তা করবেন কাদের ক্ষেত্রে, যাদের টাকা আছে, যাদের এক্সট্রা মানি আছে, যাদের কাছে 10,000, 15,000, 1 লাখ টাকা এদের কাছে যাওয়া যাবে না। লং টার্ম চিন্তা করতে হবে 2 বছর মিনিমাম 2 ইয়ার্স, 5 ইয়ার্স হলে সবচেয়ে বেটার শুরু করার ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে। ইকুইটি ব্যাপারটা আমি পরে আসতেছি। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি B2B এরকম বিজনেসটা কি, আপনি 2-1 জনকে সিলেক্ট, আপনি প্রথমে কিন্তু আমি কোনো প্ল্যাটফর্মের কথা বলি নাই, আমি কিন্তু কোনো ডিজিটালের কথা বলতেছি না, আপনি আপনার আত্মীয় স্বজনে একটা চেক লিস্ট করেন, 10 জন 5 জন ক্লোজ ভাই ব্রাদারের চেক লিস্ট করেন। আমি অপশনগুলো এভাবেই হবে ভাই, আপনি দেখেন যারা করছে এভাবেই করছে, এটা নতুন কোনো, আমি নতুন আইডিয়া দিচ্ছি না ভাই, এক্সিস্টিং মডেল আপনি করে আপনি ওদেরকে আপনি আগে নিজেকে প্রুফ করেন, নিজে যদি ব্যবসা করেন ওদেরকে নিজেকে অ্যাস্টাবলিশ করেন। ওই যে ওরা কিন্তু আসলে কোনো বোঝে না, কি বলে না, ওরা কিন্তু কোনো ফাইন্যান্স বোঝে না, ওরা হইতে পারে আমি সাগরের চিনি, ব্যাপারটা এরকম, রাইট, আমি রমজানের চিনি, এরকম পার্সোনাল ট্রাস্ট। সো এরকম লোককে আপনি যদি এরকম বিশ্বাস যদি নাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ফাইন্যান্সিং নেওয়া খুবই টাফ। হ্যাঁ, বাংলাদেশ তো আসলেও ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না।
সো আপনাকে বিশ্বাস করবেন, আপনার বাবাই বিশ্বাস করে না, আবার আরেকজন বিশ্বাস করবে কেন? মানে এটাই তো স্বাভাবিক ব্যবসা, এটা আবার কি জিনিস? তাহলে বাবা নাই ভাই, আত্মীয় স্বজন আপনাকে দিবে না, এটা শিওর। আপনি আত্মীয় স্বজনের কাছে কোনো ফাইন্যান্সিং পাবেন না, যদি পান এটা আপনার জন্য লাখো কোটি শুক্রিয়া। আচ্ছা, তাহলে আপনি কই যাবেন? একটু অ্যাড করি আর কি, সেটা জি। হলো যেহেতু আমি এটা করতেছি, আমরা সবাই করি আর কি। তো আমার এক্সপিরিয়েন্স হলো ইনিশিয়ালি কেউ সাপোর্ট দিবে না, ফ্যামিলিও দিবে না। আপনি যখন কিছু একটা দাঁড় করাইতে পারবেন, তখন আপনার মানে সাথে থাকা লোকের অভাব হবে না। রাইট সবাই আপনাকে বিশ্বাস রাইট। করবে, এটা সবাই কেন? আপনাকে টাকা দিবে। এটা কেন? এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনি যে পারেন এটা তো আমি জানি না, আমি আন্দাজে দিব কেন? আপনি মানে চাইলে আমি দিব, এটা কি আমি আমার নিজের কষ্টের টাকা আমি চাইলে দিব নাকি? এখন আপনি কনফিডেন্স অর্জন করাবেন, আপনি এজ এ ইনভেস্টর হিসেবে তাকে ট্রিট করেন। আচ্ছা, তোলের মাথায় তোলের দেওয়ার এটা রিজন আছে, এটা যথেষ্ট রিজন আছে। ওই 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 যদি আপনি মনে করেন যে আপনি একটা আমি আগেই বলে দিয়েছি আমরা স্টার্ট আপ না, আপনি কোনো আইডিয়াতে কাজ করতেছি না, তাহলে আপনি ইকুইটি ফাইন্যান্সিংয়ে যান, এই জায়গাতে আসা যাবে না আপনার। আমি ওই জন্য লক করছি, কিন্তু আপনি ইকুইটি ফাইন্যান্সিংয়ের কথা কিন্তু আসতেই আসে না। সো আপনি মনে করেন আপনি স্টার্ট আপ না, এসএমই, ওখানে কিন্তু আগে লক করে ফেলছেন। সো আপনি তাহলে কী করবেন, এরকম ফার্স্ট অফ অল আপনি আত্মীয় স্বজনের লিস্ট করেন না, আমার সাজেশন, আপনাকে দিবে না, ভাঙে যাবে। হ্যাঁ, উপকার করতে যাবে, ধরেন আপনারা যদি ধরা খান ওরা একাই আসবে, এটা ঠিক, কিন্তু আপনাকে ফাইন্যান্সিং যদি, আমি কিন্তু অলরেডি প্রুভেন যে আপনি একটা ব্যবসা দাঁড় করে ফেলছেন। তো আমি ওই জায়গাতে আসতেছি, আপনাকে কেউ হতে পারে 1 লাখ টাকা দিবে, কেউ কিন্তু আপনাকে তো চাইলে 20 লাখ 30 লাখ টাকা দিবেন, ওরকম লোক তো আমাদের কাছে আসলেও আমার আশেপাশে খুব কমই থাকে আর কি। আপনি আপনার নেটওয়ার্ক বাড়ান, আপনি আপনার প্রেজেন্স বাড়ান, আপনি নেটওয়ার্কিং করেন, যারা পার্সোনাল আছে, যাদের কাছে হাই ভ্যালু আছে, তাদের কাছে যান, বুঝেন, কথা বলেন, ওই আপনাকে নেটওয়ার্ক ম্যানেজ করেছে। সাগর ভাইয়ের কাছে একজন আসছিল, উনি না করে দিছে, কারণ উনি তো প্রুভ করতে পারে নাই। যদি করতে পারে হইতে পারে একজনকে দেখাই দিত, যে হইতে পারে ওই বিজনেসে করবে না, ওই বিজনেসে করতে চায়, ওই ধরনের ব্যবসাতে তার কনফিডেন্স আছে। দেখবেন ইকুইটি ইনভেস্টররা যারা বাইরে থেকে ইনভেস্ট করে তারা কিন্তু একটা ক্যাটাগরির ভিতরেই থাকে, হয় তারা ফিনটেকে থাকে, নাই তারা অ্যাডটেকে থাকে, কারণ এটা তাদের এক্সপার্টাইজ একটা ব্যাপার। সো মানে এখানে অনেক লজিক কাজ করে। সো এখানে আমি খুব ডিসকাশনে অল্প ডিসকাশনে বলতে পারবো না। সো আপনি ফার্স্ট অফ অল আত্মীয় স্বজনটা একটু বাদ দেন, আশেপাশে আপনি যখন ব্যবসা শুরু করছেন তখন নেটওয়ার্কিংটা করেন, একটু হাই নেটওয়ার্ক মানুষের সাথে কথাবার্তা বলেন, কারণ ওর কাছে টাকা পড়ে আছে ভাই, উনি জায়গা পাইতেছেন ইনভেস্ট করার, সত্যি কথা, উনি ব্যবসা বুঝে না, সংখ্যা অনেক, ওখানে রিচ করাটা ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন টাকাওয়ালা মানুষ আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। রাইট। সেকেন্ড পয়েন্ট আমি যাচ্ছি আপনাকে। সো এটা সেকেন্ড লেয়ার, আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আপনাকে সিলেক্ট করেন। এখন দেখেন ভাই, আপনি যেটা বললেন লাভ লস, এটা এখানে ইসলাম চলে আসে, শরিয়া ফাইন্যান্স চলে আসে, ইসলামী ফাইন্যান্স চলে আসে। তো এখন ওদেরকে আপনি কীভাবে খুঁজে বাই করবেন? আপনি তো পাশাপাশি চেষ্টা করে যাবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, এছাড়া বাংলাদেশে ওরকম রিস্ক নেওয়ালার লোক নাই। মানে এটা কিন্তু শুধু রকেট সায়েন্স ভাই, এটাই বাস্তব, এটা বাস্তব। আপনি বিশ্বাস করেন, আপনি কথাবার্তা বলে দেখেন, তাহলে আপনি যেটা করবেন ওরকম লোক আপনি খুঁজবেন। আচ্ছা, আমি মানে দুইটা অপশন চলে আসতেছে, যে ওরকম লোককে খুঁজে বের করা, আপনি চিনেনও না, আপনাকে ইনভেস্ট করছে ব্লাইন্ডলি, এরকম লোক আপনি পাবেন ব্লাইন্ডলি। কেন? ওটা আপনার উপর রহমত, ওটা আপনি বুঝতেছেন না। ভাই আপনি যেটা পারেন দেন, এরকম আছে কিনা? আছে, দেখেন, কথা বলে দেখেন। ভাই যা আপনি যেটা পারেন দেন, আবার দরকার আপনি ওরে খুঁজেন, আপনি ওনে যান কেন? আপনি ওনে যদি না যান, আপনি বসে থাকেন, আল্লাহর রহমত আপনাকে করবে। পুরো আপনি আসতে যান, আপনি স্লো যান, আপনি একটা আল্লাহ আপনাকে এটা টেস্ট মনে করেন, তাহলে আপনি যদি ওই যে 36%, 55% ওরকম করতে চাইলে আপনি এখনই পোস্ট করা শুরু করে দেন, আপনি হোয়াটসঅ্যাপে দেন, আপনি ফেসবুকে দিয়ে দেন যে আমি 35% দিব, নিয়ে আপনি নেন, তারপরে আপনি আরও অনেক কিছু করেন, কইরা আপনি আবার দেন, তো দিয়ে দিতে আপনি হঠাৎ করে বন্ধ হয়ে যান। তা আপনার ইন্টেনশনটা যদি ক্লিয়ার থাকে আপনি পাবেন, বিলিভ মি আপনি পাবেন, এটা প্রবলেম পাবেন। আচ্ছা, এখন মোডটা কি? মোডটা হবে মুশারাকা মুদারাবা। সো মুশারাকা মুদারাবাটা কি? সো মুদারাবা হইতেছে, আমি যদি একটু শর্টলি বলি, যে ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, ভাইয়ের ব্যবসা, আমি সেই নেটওয়ার্কওয়ালা লোক যার কাছে অনেক টাকা কিন্তু ব্যবসা চালা বুঝি না, সরি ওয়ার্ড টেস্ট করার জন্য। সো ব্যবসা বুঝি না, কিন্তু উনি ব্যবসা বুঝে এটা আমি জানি। সো ওনার পরিশ্রম আমার টাকা, কিন্তু আমার একটা শরীরের আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি। সো লাভ হইলে লাভ, আর লস হইলে কার লস? না, এক্সাম্পল দিই, রাইট, আমার টাকা ওনার পরিশ্রম। সো আমি 1 বছরের জন্য প্রজেক্ট ইনভেস্ট করলাম, লাভ হয়েছে,
লাভের 50-50 ধরে নিলাম, এটা আমাদের ডিসিশন, 50-50 হতে পারে। যদি লস হয়, ধরেন 1 লাখ টাকা, 10 লাখ টাকায় 1 লাখ টাকা লস হয়েছে, ঠিক আছে। সো উনি 1 বছর ব্যবসা করার পরে উনি কি পায় নাই, লাভ পায় নাই, তো ওনার সময়টা লস, পরিশ্রম লস, আর আমার 1 টাকা, ওই যেহেতু আমি টাকা দিছি, আমার 1 লাখ সম্পূর্ণ লস। তাহলে আমি কত টাকা পাবো? আমি 10 লাখ বলছি, হ্যাঁ 10 লাখ বলছি, তাহলে 9 লাখ টাকা পাবো। লস হয়েছে 9 লাখ টাকা, জিরো না ভাই, লস হয়েছে কত টাকা? 1 লাখ টাকা। তাহলে আমি কত পাবো? 9 লাখ টাকা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন ওনার একটা ওয়ার্ক অর্ডার আছে, ওয়ার্ক অর্ডারের দাম হচ্ছে 10 লাখ টাকা। কত? 10 লাখ। সার্ভ করলে ওনার দেখা গেছে ওনার খরচ হইতেছে 8 লাখ টাকা, ঠিক আছে। তো ওনার 4 লাখ টাকা আছে, আমারও, তাহলে আমি 4 লাখ টাকা দিব, দেওয়ার পরে যেটা হলো 10 লাখ টাকা লাভ, 2 লাখ টাকা লাভ হয়েছে। সো আমরা যদি মনে করি যে আমরা 50-50 করবো, তাহলে আমরা 1 লাখ টাকা নিয়ে বেরো যাবো। উনি 5 লাখ টাকা নিয়ে বেরো গেলো ক্যাপিটাল থেকে, আমি 5 লাখ টাকা নিয়ে বেরো গেলাম। আর যদি লস হয়, লস হলে কত টাকা? ধরেন 1 লাখ টাকা লস হয়েছে, তাহলে ক্যাপিটাল হয়ে গেল কত? আপনি 9 লাখ পাইছেন, তাহলে আপনি ওই যে আপনি 1 লাখ টাকা 50,000 টাকা নিয়ে বেরিয়েছেন, আমি 50,000 টাকা নিয়ে বেরিয়েছি। আর কোনো কারণে যদি 8 লাখ টাকা ইনভেস্ট করার পরে আপনি 7 লাখ টাকা পাইলেন, তাহলে টাকাটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে? ওনার 50,000 টাকা লস, আমারও 50,000 টাকা লস। দ্যাট মিনস কি আমি 3.5 লাখ টাকা পাবো, উনিও 3.5 লাখ টাকা পাবে। ক্লিয়ার? কনফিউজ হয়ে গেছি মনে হয়। যদি 50-50 হয়, আচ্ছা আরেকবার বলি, তিনটাকে একটু সিরিয়াসলি ভাবতে, এই যে টাকা পয়সার ব্যাপার চলে আসে, কিন্তু ইনভেস্টমেন্ট খুঁজতে গেলে এগুলো যদি না বুঝেন, ইনভেস্টমেন্ট নিয়েন না। বিলিভ মি, ইনভেস্টমেন্ট নিয়েন না, একটু বুঝেন। দরকার পড়লে কারোর সাথে যান, আলোচনা করেন, কিন্তু এটা ছাড়া বুঝেন না আপনি, আরে দেখা যাবে নি পরে, যখন পরে দেখা যাবে তখন দেখবেন আপনি লসে পড়তেছেন। সো পরে চিন্তা করা যাবে না, এটা শিওর। আরেকবার বলি আমি, মুশারাকা, মনে করেন ভাইয়ের ব্যবসার নাম কি? আচ্ছা, ভাইয়ের একটা ক্যাফে আছে, উনি একটা ওয়ার্ক অর্ডার পাইছে, 4টা ক্যাফে, উনি 4টা ক্যাফে বলছে আর কি। ওয়ার্ক অর্ডার পাইছে, ওয়ার্ক অর্ডার দাম হচ্ছে ধরেন 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকায় আপনার ওয়ার্ক অর্ডার শেষে উনি লাভ করবে হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। ওনার 50,000 টাকা, আমার 50,000 টাকা, ইনভেস্টমেন্ট কত? 1 লাখ। ওনার ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কত? আমার কন্ট্রিবিউশন যদি চিন্তা করেন 50%, 50%। আমরা ডিসিশন নিলাম এই প্রজেক্টটা থেকে যা লাভ আসবে 50-50 করবো। এটা কিন্তু 60-40ও হইতে পারে, আমরা যা ডিসিশন নিব তাই। শরিয়া এখানে কোনো বাধা দেয় নাই, এখন দেখা গেলো 1 লাখ টাকা লাভ আসছে, বুঝেন, আমি কিন্তু 3টা কেস বলবো এখানে। 1 লাখ টাকা লাভ আসছে, তাহলে যদি 50-50 রেশিও হয়, তাহলে উনি কত পাবে? ভাই পাশে আছি, উনি 10,000 ভিতরে 5,000 টাকা পাবে, আমি 5,000 টাকা, আর ক্যাপিটাল তো আছেই 50,000। দ্যাট মিনস উনি 55,000 টাকা, আমি 55,000 টাকা। আচ্ছা, এখন দেখেন যে এটা মুশারাকা, মুদারাবারটা এক্সাম্পল শেষ, মুদারাবা এক্সাম্পল মিস করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুশারাকার মুদারাবার ভিতরে পার্থক্য হলো, মুদারাবা হলো একজনের শ্রম আর একজনের হলো টাকা, আর মুশারাকা হলো টাকা জমা দেওয়ার টাকা। মালিকের শ্রম এন্ড টাকা, আর ইনভেস্টরের শুধু টাকা। আর ওই ডিপেন্ডেন্স হলো একই। মুশারাকাটা থেকে আসছে, শরীক কানা থেকে আসছে। হ্যাঁ, শরীক মানে আমরা জানি না আল্লাহর অংশ করলে শরীক শিরক হয়, ওই শিরক মনে করেন শিরকাত অংশ, ব্যবসার অংশ হবে, মালিকানা। ডিপেন্ডেন্স হলো একই। পার্টনার বলতে পারেন, ওই ওয়ার্ক অর্ডারের পার্টনার, টোটাল বিজনেসের পার্টনার না। সো এখন যদি ধরেন 1 লাখ টাকা লস হয়েছে, লস মানে কি, যে 1 লাখ টাকা তো না, 1 লাখ টাকা এক্সাম্পল ছিল, যে 10,000 টাকা লস হয়েছে। 10,000 টাকা লস হলে অ্যাকচুয়ালি এখন ক্যাপিটাল হয়ে গেছে কত? 90,000 টাকা, 90,000 টাকা, রাইট। সো 90,000 টাকা, তাহলে আমরা ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে? রাইট, দ্যাট মিনস হচ্ছে সবচেয়ে সেফ গেম কোনটা বলেন, এক্সাম্পল দেন। আপনারা বিজনেসম্যান, আপনাদের জন্য সবচেয়ে সেফ গেম হচ্ছে মুদারাবা। এখন পরিশ্রম, রাইট, হ্যাঁ, ওটা আপনি ঢুকে দিতে পারবেন, এটা আপনার যখন ওই প্রজেক্ট অ্যানালাইসিস করতেছেন ওর ভিতরে ঢুকাইতে পারবেন, সমস্যা নেই। স্যালারি না তো, ওখানে ওই প্রজেক্ট স্পেসিফিক আপনার কস্ট আছে না, ওটা যদি স্পেসিফিক আপনার ডিরেক্ট কস্ট হয় আপনি করতে পারবেন, ডিরেক্ট কস্ট হইতে হবে। হ্যাঁ,
আপনি ওটার সাথে কানেক্টেড, মজুরি বেতন আপনি নিতে পারেন, সমস্যা নেই, বাট ডিরেক্ট নিতে হবে। আপনি ওই প্রজেক্ট যদি হয় তাহলে প্রজেক্ট, আর যদি ওভারঅল বিজনেস হয় তাহলে ওভারঅল বিজনেস। সো আমরা কিন্তু একটা এখানে স্পেসিফিক একটা প্রজেক্ট ধরতেছি আর কি। আচ্ছা তাহলে দেখেন, আরেকটু সময় দেন, মানে হ্যাঁ 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 ওকে, এটাই মেন জিনিস, লাস্টে এটাই মেন জিনিস। প্রজেক্টটা মানে তো একবারই না, আপনি যদি একবার শেষ করলে আপনি আবার যান, আপনি আবার করেন। না মানে আমি এই জিনিসটা আমি একটু বলেন। আমি যতটুকু জানি সেটা বলতে মানে ধরেন যে আপনার সাথে আমার মানে মুশারাকার চুক্তি, হুম। যে এই টাকাটা আমি কয়বার বার্নিং করতে পারবো, যতবার বার্নিং করব ততবারই আলাদা করে চুক্তি করতে হবে। হ্যাঁ, মানে, আলাদা করতে হবে। এইটাই আমি জানি। আপনি যদি প্রজেক্ট হয় 4 মাসে, 4 মাসের প্রজেক্ট, না হলে আপনি যদি বলেন না এটা তো আগামী 1 বছর, একবারই না আপনি যদি বলেন যে আগামী 1 বছর এটা আমার রোলিং আকারে চলতে থাকবে, আপনি চালান, আপনার ডিসিশন, ওটা তো লেখা থাকবে চুক্তিতে। চুক্তি অনুযায়ী। চুক্তি অনুযায়ী। শেয়ার হোল্ডার যে আমরা দেখি টিপিক্যাল বিজনেসে, আর এই মুশারাকা দুইটা কি সেম? না, বলা যায় সেম। একদিক দিয়ে যদি চিন্তা করেন, আপনি যদি ওনারশিপ দিতে চিন্তা করেন, ওই প্রজেক্টের ওনার হচ্ছে কিন্তু 2 জন। আমার শুধু প্রজেক্ট কেন, মানে আমার ওভারঅল বিজনেস হইতে পারে, কিন্তু ওভারঅল বিজনেসের চ্যালেঞ্জটা কোন জায়গায় ভাই দেখেন, ওভারঅল বিজনেসের সবচেয়ে ওই যে আপনার ডিসিশনে আসতেছি, দেন আমি যাচ্ছি ভাই আপনার পয়েন্টে আসতেছি। সো দেখেন, মুদারাবাতে সবচেয়ে সেফ থাকতেছে কে? বিজনেসম্যান, রাইট? এটারে কি মিসইউজ করতেছি কিনা আমরা? সো আমরা এই জায়গাতে যেটা করি যে আমরা একটা ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্টের উপর ডিসিশন নিয়ে কিন্তু আমরা একটা এগ্রিমেন্ট করি, যেখানে কস্টগুলো আসলে আমরা একটা ফোরকাস্টেড থাকে। যখন এটা অ্যাকচুয়াল হয়ে যায় তখন কিন্তু আপনি যদি ফুলায় ফাপায় বাড়ায় দেখান, তাহলে কিন্তু আপনার নেট প্রফিটটা কম হবে। নেট প্রফিটটা কম হলে আমি কিন্তু অ্যাজ এ ইনভেস্টর হিসেবে কম টাকা পাবো। তাই তো এই জন্য এই কাজগুলো অনেকেই যারা করতে চায়, আমরা যারা, আমাদের শরিয়াতে কিন্তু ইসলামী অর্থনীতিতে মুদারাবা এবং মুশারাকা সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু আমরা করতে পারি না বিকজ অফ আমাদের জন্য, কারণ আমাদের ভিতরে ঝামেলা আছে আর কি, রাইট? সো এইটা খুব ইম্পর্টেন্ট, আপনি এই জায়গাতে হিসাবটা করতে হবে। ভাই যেটা বললো যে ওভারঅল বিজনেসে যদি আপনি হিসাব নিকাশ ঠিক মতো পয়েন্ট টু পয়েন্ট রাখতে পারেন, তাহলে আপনি এই মডেলে যেতে পারবেন, সমস্যা নেই। পয়েন্ট টু পয়েন্ট যদি রাখতে পারেন তাহলে সমস্যা নেই। আর যদি ওই যে মনে মনে করে যদি ধরা দেওয়া হয়, তাহলে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে রিস্কটা আপনার দেখা যাবে যে ইনকামটা এখানে রিবার একটা গন্ধ আসার সুযোগ আছে। আরেকটা কোশ্চেন আছে জি। হাসান ভাই যেটা সবার আগে ইম্পর্টেন্স দিছে, জি। যেটা আমার কাছে সবচেয়ে বেটার লাগছে, সেটা হচ্ছে যে আপনি কখনো ফিক্সড অ্যাসেটে টাকাটা দিবেন না, ক্যাপেক্সে দিবেন না। না, ওটা আমরা অন্য ডিসকাশনে গেছিলাম, আমরা লং টার্মে আলোচনা করতেছি এখন। তো ভাই আমি ওটাই বলতেছি যে সাপোজ ধরেন আমি আমার প্রজেক্টের একটাই কথা বললাম, যে আমি একটা প্রজেক্ট করতে চাচ্ছি, সাপোজ ভেড়ার প্রজেক্ট করতে চাচ্ছি। ভেড়ার প্রজেক্ট করতে গেলে তো আমার আগে একটা ঘর রেডি করতে হবে, তারপরে যে ভেড়া কিনতে হবে। আর আমি যদি মুদারাবা প্রজেক্টে অফার করি, তাহলে কি এই ঘরটা আগে আমার টাকা দিয়ে বানায় নিয়ে না না, দেন আমি টাকা দ্যাটস দ্য ইস্যু। দেখেন পয়েন্টটা দেখেন, আপনি কিন্তু 2 বছরের প্রজেক্ট নিচ্ছেন। আমরা একটা কেস স্টাডি ধরেন, আপনার ওই এক্সাম্পল ধরেন, 2 বছরের পর আপনি একটা ব্রেক ইভেনে যাবেন অথবা প্রফিট করবেন, ওই টাকা আপনি নেন, আপনি ক্যাপেক্সে করেন অপেক্সে করেন, আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলছি ইনভেস্টমেন্ট নিব, আমরা কিন্তু ওই পর্যায়ে আছি এখন। আগে আলোচনা কিন্তু শেষ, ডিসিশন নিচ্ছে, এখানে আমরা ইনভেস্টমেন্ট, এখন আর এই আলোচনা হচ্ছে। এখন এই জায়গাতে আপনি তো ওই যে ফিক্সড অ্যাসেট করবেন কি করবেন না, এটা তো ডিসাইডেড, এটা প্রজেক্ট ডিসাইডেড। বাজেট অফ ফান্ডিং শেষ, Right. 20 লাখ টাকা Right. দিব আমার ক্যাপিটাল সহ। আপনি ক্যাপেক্সে করেন অপেক্সে করেন সব জায়গায় করতে পারবেন, বাট এক জায়গায় করতে পারবেন না শরিয়া, যেহেতু এখানে যে শরিয়া গাইডলাইন, যে বিশেষ করে মডেলিং, যেগুলো মার্কেটিং, যে কন্টেন্টগুলো, এগুলো কিন্তু অনেক ইস্যু আছে আর কি। অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আমি যদি শরিয়া বুঝি, তাহলে আমার অবশ্যই মুদারাবা প্রজেক্টে বলতেছে মুদারাবা, কিন্তু সে হইতে পারে এমনভাবে প্রমোশন করতেছে যেটা আসলে শরিয়াগত এলাও না, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ ইনভেস্টর, আমি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে এটার পার্টনার, আমি এটা কিন্তু গুণা কিন্তু আমার হবে, কারণ আমি পার্টনার হয়ে গেছি, আমি ওই বিজনেসে কি হয়ে গেছি, পার্টনার হয়ে গেছি। সো আপনাকে বুঝতে হবে যে ওই প্রজেক্টে আপনি কতটুকু কোনটাতে কি খাটাবেন, এটা আপনার ডিসিশন, ক্যাপেক্সে করেন অপেক্সে করেন, এটা আপনি তো ফরকাস্টের একটা ডাটা করছেন, ওখান থেকে আপনি প্রফিট ডিক্লেয়ার করে তো আপনি টাকা নিচ্ছেন। বিনিয়োগ আইও কি এটা ভেটো দেয় কোনটা? যে এমন শরীয়তে মুদারাবা মুশারাকা হলে আমরা ভেটে দিই, আমরা রিজেক্ট করে দিই আর কি। বাট আরেকটা আছে মুরাবাহা, প্রোডাক্ট কেনা বেচা, ওই জায়গার সাথে আসলেও এই মার্কেটিং কস্টে অ্যাসোসিয়েটেড না। অপারেশন তো আমি করতেছি, Right. তারপর তো আমি একটা বিনিয়োগ নিয়ে নিয়েছি, এখন আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি এইভাবে মার্কেটিংটা করব। যদি মুদারাবার প্রজেক্ট হয়, আমি করতে দিব না আপনাকে, আমি আপনার পার্টনার ভাই, আমি আপনাকে এটা কন্ট্রোল করতে পারবো। এটা ধরেন আমরা যখন চুক্তি করি তখন এটা লিখে নেওয়া হয়, কিন্তু আমি যদি প্রোডাক্ট, আপনি যেমন সাপ্লাইয়ের কাছে প্রোডাক্ট নিতেছেন, আমি যদি প্রোডাক্ট দিই, তারপর আপনি কীভাবে করতেছেন এটা আসলে কন্ট্রোল করাটা টাফ। কিন্তু এই জায়গাতে আমি পার্টনার না, মুরাবা হাতে প্রোডাক্ট কেনা বেচাতে পার্টনার না, মুদারাবা মুশারাকাতে আমি পার্টনার। জি।
ওয়াকালা পদ্ধতি ওয়াকালা দেখছি, আচ্ছা এটা ওয়াকালা কোনো পদ্ধতি না। ধরেন বিনিয়োগ ডটায়ও যেভাবে ইনভেস্টর এবং বিজনেসকে কানেক্ট করে দিচ্ছে, এই সেই উকিল, আমি সেই উকিল। ধরেন বিয়ে তো করছেন ভাই, রাইট? উকিল যেটা করে এটাই সেই ওয়াকালা চুক্তি, সেই উকিলগিরি করতেছে, আপনার ভেতর কানেক্ট করে দিচ্ছি। না এই ওয়াকালা কি ব্যবসায়ী আর ইনভেস্টরের মধ্যে এই পদ্ধতি কি হওয়া সম্ভব? না না না, ওয়াকালা কোনো পদ্ধতি, ফাইন্যান্সিং মোড না। বেসিক্যালি আমি এটা কারণটা এখন আর যতটুকু দেখছি গুগল করে দেখছি। ওয়াকালা হচ্ছে আপনি একজন থার্ড পার্টি হিসেবে চিন্তা করতে হবে, আপনি আমি একজন আমি উকিল যেটা থাকবেন না। দেখছি যে গুগলে যেটা আছে বলেন না ভাই। সেটা দেখছি হলো যে একজন ইনভেস্টর কোনো একটা কার্য সম্পাদন করার জন্য অথবা ব্যবসা সম্পাদন করার জন্য একজনকে উকিল নিয়োগ করে এবং এই কি বলে, একটু পানি দিয়ে যাবে ভাই। বিনিয়োগকারীও উকিল। হ্যাঁ, এই same বলা যায়। Right, right. ওনারা তো বিজনেসটা করতেছে। Right. মানে এটা চাইলে উনি যেটা বলছেন থার্ড পার্টি, এটা কি এরকম হতে পারে কিনা যে ইনভেস্টর ইয়াকে উকিল হয়ে গেল, ব্যবসায়ীকে দিল, ব্যবসায়ীকে উকিল নিয়োগ করলো, যেহেতু ব্যবসা সম্পাদন ও কি করবে? ও ব্যবসা করবে। ও কি করবে? ও মানে ও তো আপনি সরাসরি দিতে পারেন, উকিল লাগবে কেন? না, আপনি মুদারাবা যদি করেন, নামটা এইভাবে না না, লেখা। আমি আপনার কাছে clear এটা হচ্ছে মুরাবাহার ক্ষেত্রে করে ভাই, ওই পয়েন্ট আসতেছে। আপনি এখানে ফাইন্যান্সিং মডেল হচ্ছে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা এগুলা, আর উকিল হইতেছে একটা টার্ম যেটার মাধ্যমে আপনি এই কাজগুলো সম্পন্ন করে থার্ড পার্টিরা করে আর কি। আপনি সরাসরি এখানে অন্য ক্লজ, এটা এই ফাইন্যান্সিয়াল চুক্তি এখানে আসবে না, ফাইন্যান্সিয়াল চুক্তির ভিতরে উকিল থাকে। সো এটা ইন্ডিভিজুয়াল একটা ফাইন্যান্সিয়াল কোনো মডেল না, ফাইন্যান্সিয়াল কোনো কন্ট্রাক্ট না। ওই তিনটা না, আরও আছে, আরও অনেক আছে, ওটাতে আমরা যাচ্ছি না ভাই। মুদারাবা চুক্তিতে যে ক্যাপেক্স এর যদি কোনো টাকা ঢুকে যায়, যেমন শেড তৈরি করতে হবে, উদাহরণ দিচ্ছি। জি জি, এটা কি কোনো এক্সিট পয়েন্ট যদি হুট করে ইনভেস্টর চিন্তা ভাবনা করে যে আমি টাকাটা উঠে ফেলবো, point আছে এখানে? বুঝি নাই। এই জন্য আমি যদি প্রজেক্ট স্পেসিফিক আপনি যেটা নিছেন এর বাইরে আপনি কাজ করতে পারবেন না, আপনি তো আগেই লক হয়ে গেছেন, টাইমটা লক করব। লক করে ফেলছেন না আপনি। যেটা বলতে চাচ্ছে যে আপনি হঠাৎ করে যদি করেন, এই জন্য কিন্তু বলছিলাম যদি সম্পূর্ণ প্রজেক্টটা করা হয় তাহলে কিন্তু আপনি যাইতে তা করতে পারবেন, আপনি স্পেসিফিক প্রজেক্ট হলে কিন্তু ওই প্রজেক্টের বাইরে করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, অস্পষ্টতা, এই যে এইগুলা কিন্তু আপনি ধরেন আপনি যদি করেনও তাহলে কিন্তু শরিয়াতে এটা ফ্ল্যাগ হয়ে যাবে। যদি আমরা অডিট করতে আসি আপনাকে বলবো যে এখানে ঝামেলা আছে, এখানে একটা অস্পষ্টতা আছে, গাড়ার বলে ইসলামিক ফাইন্যান্সের ভাষা, ওইটা আপনি অস্পষ্টতা থাকে, এগুলো এই জন্য কিন্তু ওই কন্ট্রাক্টে এগুলো স্পষ্ট লিখতে হয়, ডকুমেন্ট করতে হয় আর কি, যেটা করা যাবে না। ওই যে ভাই বলছিল না, যা নিছেন ওই পারপাসে খরচ করেন, অন্য পারপাসে করা যাবে না। মানে এটা হচ্ছে মুদারাবা মুশারাকার ক্ষেত্রে। বাট আপনি মুরাবার ক্ষেত্রে আপনি একবার কেনাবেচা করার পরে ওই টাকাটা আপনি অন্য কিছু করতে পারবেন, এটা আপনার ডিসিশন আর কি। আচ্ছা, সো জি জি প্লিজ ভাই। মানে ওই মার্কেটিং এর ক্ষেত্রে ধরেন মিথ্যা তথ্য উপস্থাপন বা এগুলা বাদে আর কোন কোন জিনিস হচ্ছে অ্যাভয়েড করা উচিত? ওকে, এ তো খুব কঠিন প্রশ্ন। এটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য গাইডলাইন আছে, শরিয়া গাইডলাইন। সো আইএফএসির ওয়েবসাইটে যাবেন, ওখানে একটা শরিয়া গাইডলাইন দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। ওরা সুন্দর করে গাইড করে দেয় যে কোন কোন মার্কেটিংয়ের কী কী কন্টেন্ট আপনি দিতে পারবেন। ঠিক আছে ভাই? কি মুশারাকার ইকুইটি নন ইকুইটি ওই পার্টি কি যাবে? না, ওইদিকে যাচ্ছি না ভাই, ওইদিকে গেলে ঝামেলা আসবে। আচ্ছা, তো আমরা আসলেও তাহলে যেটা ছিলাম লং টার্মের ক্ষেত্রে আমরা কোথায় যেতে পারি মুহিত ভাই? লং টার্মের ক্ষেত্রে আমরা কিসে যেতে পারি? মুদারাবা মুশারাকা। সো ভাই, রমজান ভাইয়ের বিজনেস মডেল, তারপর হচ্ছে যারা লং টার্ম বিজনেস করতেছেন, এগ্রো গরু, এগুলোতে গেলে আমরা এই মোডে যান। আপনি ভাই ডেট ফাইন্যান্সিংয়ে যায়েন না, কি বলতেছি ভাই, ডেট ফাইন্যান্সিংয়ে যায়েন না আপনি। ইকুইটি, এটাও ওয়ান কাইন্ডস অফ ইকুইটি ফাইন্যান্সিং, ওয়ান কাইন্ডস অফ ওই প্রজেক্টের জন্য, ওই ডিউরেশনের জন্য। এটা হচ্ছে ভাই ধরেন কেউ এটা করে ফেলো এটা, এখন এখান থেকে বেরোনোর উপায় কি কার বেশি ভুলে ধরেন এই যে মানে বাড়ি মুরাবা চুক্তিতে ইনভেস্ট নিয়ে ক্যাপেক্সে ঢুকে গেছে, কথা বলা ধরেন বাই মোরাবা নিয়ে ক্যাপেসে ঢুকাতে পারবেন তো, সমস্যা নেই। না, কিন্তু ওই টাকাটা হুট করে আবার লিকুইড করা এক্সিট প্ল্যান তো নাই। যেমন ধরেন আপনার টাকাটা এই আপনার ধরেন একটা ভেড়া সেরে লক হয়ে গেছে টাকাটা, বাট হুট করে যখন 1 বছর 2 বছর পর যখন ইনভেস্টর টাকাটা চাবে তখন তো আপনার লিকুইড মানি আপনার হাতে নেই। আপনার কাছে একটা এগ্রিমেন্ট আছে না, আপনি তো ওর সাথে একটা এক্সিট মোড তো অলরেডি তার সাথে লিখিত আছে। আপনি যদি বলেন যে ওটা যদি না দেন তাহলে আমি কি করতে পারি, এরকম কিছু? আমি আরেকটু ভেঙে বলি, তাহলে আপনার একটু বেটার ইনফরমেশন। আমি এটা সিস্টেম দিয়ে যাচ্ছে দেখে আমি বুঝতেছি। সাপোজ আমারটা দিয়ে एग्जांपल, যে আমি টোটাল টার্গেট নিয়েছি যে আমি 100টা ভেড়া কিনে প্রজেক্ট রান করব। 100টা ভেড়া থেকে 2 বছর পরে আমি প্রফিট শেয়ারিং মোডে যাব। আমি 15% প্রফিট দিব। আমার দরকার 20 লাখ টাকা। প্রবলেম হয়ে গেছে যে 20 লাখ টাকা একজন দেয় না। কি আপনি কি মোড করছেন, কি মুরাবাহা না মুদারাবা? মুদারাবা। ওকে,
মুদারাবা ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে। মুদারা মানে আমার 20 লাখ টাকা দরকার, আমি একজনের সাথে যদি ডিল করতাম ভাই তাহলে জিনিসটা ইজি ছিল। আমি ডিল করছি 10 জনের সাথে, রাইট। এবং 10 জনের সাথে সমস্যা হয়ে গেছে যে টাইম ফ্রেমের ডিফারেন্স হয়েছে। 4 লাখ টাকা একসাথে আসছে, আমি ভেড়া কিনে নিয়ে বসে আছি, শেড নাই, সুন্দর মতো বাচ্চা কাচ্চা হচ্ছে, বিজনেস এক্সপান্ড হচ্ছে, এখন আমার কাছে মনে হয়েছে শেড দরকার। পরবর্তীতে 2 লাখ টাকা ঢুকছে, ওই 2 লাখ টাকা আমি শেডে ঢুকাইছি, আবার 2 লাখ টাকা শেডে ঢুকাইছি। ফার্স্ট অফ অল বলেন এই ভাই, মুদারাবা হলে আপনি ঢুকাইতে পারবেন, হ্যাঁ মুদারাবা হলে ঢুকাইতে পারবেন, আপনি সম্পূর্ণ প্রজেক্টটাতে কিন্তু আপনি নিছেন। যদি মুরাবাহা হয় তবুও ঢুকাইতে পারেন একবার প্রোডাক্ট কেনা বেচা করার পরে। জি। 30 লাখ টাকা আমি ওই বর্তমান যে প্রায় 10-12 জনের কাছ থেকে উঠাইছি নিলেন সেটা হলো পায়ে মুরাবাতে, কিন্তু মুরাবা। পায়ে মুরাবা উঠানোর পরে আমি শিফট করলাম, কি করলাম, কারণ আমাদের ইয়া ছিল যে কথা হতো 1 বছর। এখন 1 বছরের ডেডলাইন তো পার হয়ে গেছে, যেটা মানে টাকার মানে পণ্যের উপর আমরা তাকে ওই পায়ে মুরাবাতে দিচ্ছেন। প্রফিট অফার করছি। এখন 1 বছর পরে আমার বিজনেস চলতেছে, আর বিজনেস থেকে এখন টাকা বের করার কন্ডিশন নাই, কারণ প্রায় 80% টাকা আমার শেডে আটকে গেছে। ইনভেস্টরও রাজি যে ভাই আপনি কন্টিনিউ করেন, আমার ওখানে কোনো আপত্তি নাই, দরকার 1 বছর থেকে 1 বছর আপনি লেনদি করেন। কিন্তু আমি যেটা শুনলাম যে এইখানে পাই মুনাফাতে যদি আমি কন্ট্রাক্ট রিনিউ করতে চাই, আমাকে আবার ক্যাশটা কি লাগাইতে হবে, তো ক্যাশটা কি কোথায় পাবো? ক্যাশটা অলরেডি আমার ঢুকিয়ে আপনি যেটা হয় যে লিকুইড করার অপশন আছে কিনা, আপনি কন্ট্রাক্ট চেঞ্জ করতে পারবেন কিনা, আই থিঙ্ক এখানে সুরের গাইডলাইন লাগবে, আমি এখানে বসে এই ডিসিশনটা দিতে পারবো না। সো আপনি এই কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স জিনিস। সো মুদারাবা থেকে যদি আপনি মুদারাবা হইতো তাহলে কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারতেন, বাড়াইতে পারতেন, কিন্তু মুরাবাহা করে ওই কন্ট্রাক্ট ক্লোজ করে আপনি মুদারাবাতে কনভার্ট করা, আমিও রাজি, ইনভেস্টর রাডি। কিভাবে যে একটা চালাকি আছে, মানে এটা আমি ভাই ওইটা বলা যাবে না, এটা আমি ওই শরিয়া পার্সপেক্টিভ আসলে এভাবে ডিসক্লোজ করা ঠিক হবে না। আমি আপনাকে সাজেশন দিব, আইএফএসি বলেন অথবা কোনো বলেন, এনার সাথে কথা বলেন। কন্ট্রাক্টের এইভাবে স্পষ্ট কেস ভাই, এটা কোনো একতলাফের বিষয় না। এখানে সলিড একটা জিনিস বলে দিলাম, আপনি করলেন, গুণাগার আমার হওয়ার কোনো দরকার নেই, ইচ্ছাও নাই। সো আপনি যেটা বলেন সলিউশন আছে, সো আপনি বেশি টেনশন করার কিছু নাই, আপনি যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলুন, বাট দ্যার ইজ এ সলিউশন। আমি আর ডিটেলসে গেলাম না, কারণ এই কেসগুলো সবাই যদি প্র্যাকটিস করা শুরু করে দেয়, এটা আসলে খুব বেশি মানে ভালো অপশন না আর কি। জি ভাই। মুরাবার সিস্টেমটা কি? মুরাবা, আচ্ছা আমরা মুদারাবা গেছি না? আচ্ছা, মুদারাবা মেনলি হচ্ছে ইকুইটি মডেল টাইপ আর কি, যে যারা লং টার্ম বিজনেস করে। আচ্ছা, তারা যারা শর্ট টার্ম করে তারা কি এভাবে যাবে? তা যাবে না। তারা জেনারেলি যেটা করে যে ধরেন আপনি কেনা বেচা করবেন, ছোট একটা বিজনেস, আপনার প্রোডাক্ট আছে, আপনি এত বড় কিছু লাগে না। আমি বেছে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওটাও মুদারাবা করা যায়। ধরেন আপনি তো আমি সাগর ভাইয়ের কেসটাই বলি, সাগর ভাইয়ের সাথে কিন্তু আমরা মুরাবাহা করছি। মুরাবাহাটা কি, উনি যে গরুটা কিনছে কম, তো আমরা গরু কিনে দিচ্ছি ওনাকে, গরু কিনে ওনাকে লাভের টাকাটা ওনার কাছে আবার ধরেন আরও ভাঙায় বলি, সাগর ভাইয়ের 10টা গরু দরকার, আমি 10টা গরু কিনে দেবো, 10টা গরুর দাম ধরেন একবারে যে 1 লাখ টাকা। সো আমি ইনভেস্টরদের প্রফিট দিতে চাচ্ছিলাম ধরেন এবারে যে 20% ধরে নিচ্ছি। সো আমি আসলেও আমি তো চিনি না সাগর ভাইয়ের সাপ্লাই কারা, সাপ্লাইয়ের সাথে কথাবার্তা বললাম, স্ট্যান্ডার্ড বলতেছি ভাই, বললে আপনি সাপ্লায়ারকে টাকা দিয়ে দিলাম, 10টা গরু কিনলাম, এটা কার গরু? গরু আমার গরু, আমি পরবর্তীতে ওনাকে 20% লাভে বেচে দিলাম, তাহলে এটাই হচ্ছে মুদারাবা, সরি মুরাবাহা। ঠিক আছে, বাই মুরাবাহা বলে, প্রোডাক্ট কেনা বেচা, বাই অ্যান্ড সেল। আমি কিনছি, তারপর বিক্রি করছি, বিক্রি করে যে মার্জিনে বিক্রি করছি এটা ডিসক্লোজড হইতে হবে, এবং ডিসক্লোজটা উনি ফিক্স বলে দেন। কিন্তু এখানে কিন্তু আবার সবচেয়ে যেটা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই মুরাবাহা করে ভাই, এখানে অনেক গাইডলাইন আছে ভাই, এই জন্য আমরা অনেকেই অনেক প্রেশার দিই, উল্টাপাল্টা কথাবার্তা বলি, আমাদের অডিট করতে আসে, আমাদের অনেক জ্বালায়, কমপ্লায়েন্সের ব্যাপার আছে। সো এখানে আসলে অনেক কেনাবেচা করলে যে মুরাবাহা ব্যাপারটা এরকম না, দেয়ার ইজ এ গাইডলাইন, দেয়ার ইজ এ প্রসেস, দেয়ার ইজ এ এসওপি। ব্যাঙ্কগুলো এগুলো মেনটেন করে না, এই জন্য অনেক কোয়েশ্চেন আছে। আমরা কোয়েশ্চেনগুলো বুঝতে চাইলে এমপি সাহেব তো চিনেন, মহাইমিন পাটোয়ারি ভাইয়ের লেকচার শুনবেন, তাহলে বুঝে বুঝবেন। কিছু ক্ষেত্রে ভাই ইনভেস্টর হয় না, আমার ফ্রেন্ড, ও আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। আমি যখন বলি যে বন্ধু তোর একটা প্রফিট থাকা লাগবে, তুমি না কিনে দেস, কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ফিড কেনার, আপনি ওনার সাথে কথা বলে একজন থার্ড পার্টি ওনাকে নেন, থার্ড পার্টি নেন, এখানে আরও সলিউশন আছে। বললাম এখানে আপনার গাইডলাইনটা আপনি নিজে ফলো করতে চান না, একজন থার্ড পার্টি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পয়েন্টে আসতেছি আর কি, ধরো জি। ভাইয়ের যে উদাহরণটা দিলেন যে 20% প্রফিটে আপনি আমাকে গরু কিনে দিলেন, এটা টাইম লাইন কত দিন? তো ওনার সাথে ডিসকাস হবে তো।
আপনি যেমন ফান্ডিংটা কি এটাই এটাই মানে আপনি একটা মানে টাইমের কন্ট্রাক্টে আর কি একটা বলা মনে হচ্ছে 1 বছরের চুক্তি হতে পারে, 6 মাসের চুক্তি হতে পারে। অনেক সময় এই চুক্তির মধ্যে টাকাটা হচ্ছে রিপিট করতে চায় অনেক হচ্ছে বিজনেসম্যান। সাপোজ হচ্ছে আমি ইনভেস্ট করলাম, তার সাথে সেই প্রোডাক্ট সে সেল করে ফেলছে, পরে সেই সেম অ্যামাউন্টটা সে হচ্ছে না না আপনি পারছে আপনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি যদি 6 মাস হয়, আপনি যদি আমি একবার পারচেস করব, আপনি ধরেন সাপ্লায়ার কাছে মাল কিনেন না, এটা ধরেন আমি সেই সাপ্লায়ার, আপনি কিনছেন, আপনি পরবর্তীতে মাসে মাসে টাকা দিচ্ছেন। সাপ্লায়ার কাছে মাল কিনে আমি প্রতি মাসে দিই না, ব্যাপারটা এরকম আর কি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আপনি সাপ্লায়ার মনে করেন, আমি এখানে সাপ্লায়ার, মুরাবার ক্ষেত্রে আমি ধরেন আপনার সাপ্লায়ার, ঠিক আছে? করুক না, সমস্যা নাই। আপনি যদি 6 মাস প্রজেক্ট থাকে, 6 মাসে আপনি 10 বার কেন 20 বার 100 বার করেন, সমস্যা নেই। একবার আপনার পারচেস কেনা বেচা হইলেই হবে। আচ্ছা মান্না ভাই, ওয়াকিল হিসেবে মানে এলিজিবিলিটির যে বিষয় আছে, এখানে কি এক্সট্রা কোনো প্যারামিটার আছে যে এই প্যারামিটারগুলো থাকলে তাকে আমি এজেন্ট হিসেবে ওয়াকিল আচ্ছা এজেন্টের ব্যাপারটা এখানে এই এই আলোচনা আমি করতে যাচ্ছিলাম না, আপনি যদি বলছেন আমি বলি যে আসেন 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 ভাই প্লিজ সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে আসতে দেন। কিছু ক্ষেত্রে মানে হয় কি, আপনি তো মানে কিনে দিচ্ছেন, আমি ভাই মানে কিনে আমি আমার কাছে আচ্ছা এই জিনিসটা আচ্ছা আমি একটা কথা বলি, ও যে ভাই একটু খুব সিরিয়াস একটা ইস্যু, সবচেয়ে মোস্ট ভায়োলেটেড একটা কন্ট্রাক্ট, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মুরাবাহা কন্ট্রাক্ট। সো মোস্ট ভায়োলেটেড বাই আমাদের ইসলামিক ফাইন্যান্স যারা প্র্যাকটিস করে, তারা এই কাজটা করছি, আমরা এটা মার্কেটে নষ্ট করছি। এটার জন্য যে কথাগুলো আসে এটা অনেক সলিড, বাট আমরা বিনিয়োগটাও এজ এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম হিসেবে আমরা সম্পূর্ণ ম্যানেজ করার চেষ্টা করি। বাট 100% যে করতে পারি সবসময় না, বাট আমাদের সবসময় সর্বোচ্চ চেষ্টা থাকে। এই ক্ষেত্রে যারা বেনিফিশিয়ারি আমাদের আছে তারা জানে আমরা আসলে চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা দেখেন, আপনি যখন মুরাবাহা করতেছেন, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার পক্ষ থেকে যে ধরেন আমি ব্যাংকের কথা বলে ঝামেলা, আমি বিনিয়োগ.io, ধরেন আপনি মুহিব ভাই, আপনি হচ্ছে আমার বিজনেস, আপনার লাগবে হচ্ছে ধরেন মুরগি, আমি মুরগি কিনলাম, আমি পেমেন্ট করব কাকে? সাপ্লায়ারকে। মুরগির মালিককে? মুরগিটা আপনার পর্যন্ত যাওয়া পর্যন্ত যদি কোনো ঘটনা ঘটে, লাইবিলিটি কার? রাইট? গেল, যার পরে আপনাকে বুঝাই দিতে হবে। আমি হেড অফিসে বসে তো বুঝাই দিতে পারবো না। তো আমরা কী করি, গাইডলাইন কি, এখানে থার্ড পার্টি একজন এজেন্ট নিয়োগ করা হয়। থার্ড পার্টি, এটা কার? আপনার না, কিন্তু এটা কার? সে আমার পক্ষ থেকে আপনার কাছে যাবে, যাই প্রোডাক্টগুলো দেখবে, বুঝবে, তারপর আপনাকে বুঝাই দিবে। বুঝাই দেওয়ার পরে আপনি যা করেন করেন। ধরেন বুঝে যাবে মুরগিটা মারা গেল, বুঝাই দেওয়ার পরে মুরগি মারা গেলে ওটা আমার কনসার্ন না। আরও এক্সাম্পল দিই, আপনি দোকানে আসছেন, আমার দোকানে, সরিয়ে এটা কিভাবে নেয় আমি তো আসলে জানি না। না না না, আমি এক্সাম্পলটা দিচ্ছি আপনাকে। আপনি যখন দোকানে আসছেন, দোকানে এসে একটা মোবাইল কিনছেন, মোবাইল কিনে টাকা দিয়ে দিচ্ছেন, বাইরে হয়েছেন, চিন্তা হয়ে গেছে, দোকানদারে ধরবেন, মারবেন নি? আমার টাকা চলে গেছে, কিন্তু আমি তো আপনার থেকে নিয়ে নিছি, মানে আমি তো একটা পার্সেন্টেজ আমাকে দিতেছি। পার্সেন্টেজ কেন দিব? যদি কেনেন আপনি তো মানে বুঝিনি আবার, আচ্ছা একটু বুঝার চেষ্টা করি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ধরেন যে আপনি তো আমাকে মুরগিটা একটা পার্সেন্টেজ লাভের জন্য দিচ্ছেন। না 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 10 টাকা দেয়, না না, আমি বাকিতে প্রোডাক্ট দিছি আপনাকে, আপনি আমাকে ইনস্টলমেন্টে টাকা দিবেন। আপনি এস সিম্পল সাপ্লায়ার চিন্তা করেন ভাই, ঠিক আছে? আপনি ওই যে ধরেন গাড়ি কিনে দিছে আপনারা, জানেন যার যার আইটেম গাড়ি কিনে দিচ্ছেন, আর গাড়ি যদি হারায় যায় আপনি কি কিস্তি দিবেন কি দিবেন না? কেন দিবেন? এমনকি এই জন্য আমার গাড়ি হয়েছে আমি দিতে পারবো না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো মুরাবাহা এটা প্র্যাকটিসটা খুবই মানে সলিউশন আছে, কিন্তু গাইডলাইন আছে, গাইডলাইন আমরা মানি না। আমরা কোনো এজেন্ট পাঠাই না, আমরা কোনো সাপ্লায়ারের টাকা পাঠাই না, আমরা জাস্ট কিছু করি। আমি লাভ দিচ্ছি এখানে এগুলো করতে যায় না, আই থিঙ্ক যে এখানে এই জন্যই আচ্ছা আচ্ছা যে পয়েন্ট আসছিল, তাহলে ধরেন এটা কি মানে রিবা হয়ে যাচ্ছে? অবশ্যই রিবা হবে, গাইডলাইন অনুযায়ী মানলে আমলে তারপরে রিবা হবে। সো ওই গাইডলাইনটা আপনি নিজে নিজে করতে যায় না, যদি আপনি না বুঝেন তাহলে আপনি কারো সাপোর্ট নেন, থার্ড পার্টি সাপোর্ট নেন, অথবা আপনি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে নেন। আচ্ছা বিনিয়োগ.io এখনও কেন কাজ করে, ধরেন আমরা কি করি, আমরা করিটা কি? আমরা কিন্তু ধরেন আমরা থার্ড পার্টি, আচ্ছা যে পয়েন্টটা ছিল, আপনি প্রথমে কার কাছে টাকা তুললেন? আত্মীয় স্বজনের বাইরে। কি লং টার্ম হইলে মুদারাবা মুশারাকা, শর্ট টার্ম হইলে মুরাবাহা। অ্যান্ড মুরাবাহাত আপনি বুঝেন না ভাই, মুশারাকাত আপনি বুঝেন না কীভাবে ম্যানেজ করতে হয়। এই জন্য ওইসব চিন্তা ভাবনা করে কিন্তু এই যে বিনিয়োগ.ioর মতো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে আর কি, যে থার্ড পার্টি হিসেবে আমরা এগুলো বুঝি, জানি, অ্যাকাউন্টিং হিসাব টিসাব করি, কমপ্লায়েন্সটা এটা বুঝি, আমার একজন গাইডলাইন আছে,
এগুলো আপনারা কিন্তু শরিয়া কমপ্লেন অনুযায়ী ইনভেস্টরের পক্ষ থেকে আমরা কাজ করে দিই, এর জন্যই মেনলি আমরা এখানে কাজ করতেছি। সো দেখেন, আপনি চাইলে কিন্তু ধরেন এই যে অনলাইনের যুগে আপনি চাইলে কিন্তু ক্রাউড ফান্ডিং করতে পারেন, চাইলে করা যায়। সাগর ভাই যদি আজকে একটা পোস্ট দেয় যে কালকে আমার 1 লাখ টাকা লাগবে, আমার এই লাগবে, আমাকে টাকা দেন, আমার কাছে মনে হয় না এটা একদিনও লাগবে, মানে 1 লাখ না 10 লাখ 1 কোটি হয়ে যাবে, রাইট? সমস্যাটা কি? আমি প্রবলেমটা বলি আর কি। সমস্যাটা হচ্ছে এই ফাইন্যান্সটা ম্যানেজ করা। ওই যে উনি একটা কথা বললো না যে প্রথম যে আমার কাজ হচ্ছে ব্যবসা করা, আমার তো ইনভেস্টমেন্টের কাজ না, রাইট? সো উনি যদি এসব নিয়ে ব্যস্ত থাকে উনি কিন্তু ব্যবসা করতে পারবে না। সো আপনি হয় কী করেন, আপনি লোক নিয়োগ দেন যে এগুলো ম্যানেজ করবে। লাইক ওয়ানুম্মা বিডি কিন্তু এই কাজটা করতেছে, বিকজ দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ প্রসেস, দে আর বিল্ডিং, যে যেখানে থার্ড পার্টি হিসেবে ওরা নিজেরাও কিন্তু ফান্ড তোলে। হ্যাঁ, যে হামিম ভাই আছে 1 নম্বর। সো ওরা কিন্তু এটা করে কী করছে, ওরা কিন্তু নিজেরা করতেছে বিকজ অফ ওনাদের টিম আছে, ক্যালকুলেশন করতেছে, ডিসবার্স করতেছে, কারণ ওনারা কিন্তু রেগুলার বিজনেস ইম্প্যাক্ট করতেছে। কিন্তু আপনি যদি একজন সিগন্যাল বিজনেসম্যান হন তাহলে আপনি ব্যবসা করবেন না, এই কাজ করবেন, তখন দেখা যাবে আসলে ব্যবসা হবে না। সো যদি এরকম, হ্যাঁ 1 নম্বর তো আরও টাকা দরকার, এই জন্য আমাদের কাছেও আসে। সো যার ফান্ড দরকার পড়লে নিজেরা তুলবে, বাইরে তুলবে। বাট আপনি যদি ফাইন্যান্সিয়াল টাকা তোলা ইম্পর্টেন্ট না, টাকাটা ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট, শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে, ওই জায়গাতে করতে গেলে আপনাকে থার্ড পার্টিতে আসতে হবে। আচ্ছা, তাহলে কি আমি নিজের ঢুল পিটাই দিছি কিনা? আপনি বিনিয়োগ ডটে না আসেন, আপনি অ্যাকাউন্টেন্ট নেন, আপনি লোক রাখেন, আপনি ফান্ড তুলেন, যে শরিয়াটা বুঝে তাকে দিয়ে করান, তাহলে বেটার হবে। আপনি কমপক্ষে মুশারাকা কী জিনিস, মুদারাবা কী জিনিস, এগুলো বেসিক আইডিয়া হলেও কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন। আর একবার যদি আপনি প্রসেসটা বুঝে ফেলেন আপনি কিন্তু রেগুলার করতে পারবেন। এগুলো তো ধরেন একটা ক্লারিক্যাল কাজ। আর যদি ধরেন কমপ্লেক্সিটি আসে, ওই যে ভাইয়ের মতো প্যাচ গুজ আছে আর কি, হ্যাঁ, ওরকম যদি আসে, আপনি শরিয়া যারা অডিটর আছে তাদের হেল্প নেন, আইএফএসি আছে, থার্ড পার্টি আছে, তাদের হেল্প নেন। সো আমি যেটা বলবো যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা ডিল করার জন্য ফাইন্যান্সিয়ালি অ্যাকনোলেজমেন্ট নিজের যেমন ফার্স্ট হওয়া দরকার। আর যদি আপনি এটা ম্যানেজ করতে চান তাহলে নিজে যদি বিজনেস করবেন, ওটা আপনার কাজ না, তাহলে আপনি এরকম একজন লোক নিয়ে ওকে দিয়ে ম্যানেজ করেন, ওকে দিয়ে ব্যবস্থা করান। মানে হতে পারে যে আপনার একটু খরচ হবে কিন্তু শরিয়া কমপ্লায়েন্টটা মেনটেন হবে, ঠিক আছে? সো এই মেনলি হচ্ছে আপনার মুশারাকা মুদারাবা। আরেকটা অল্টারনেটিভ একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এটা আমাদের এখানে প্র্যাকটিস নাই, আমি এটাকে বলা হয় হচ্ছে আপনার রোস্কা। এটা চাইলে আমি একটা নতুন আইডিয়া, আপনি চাইলে এখানে ইন্ট্রোডিউস করতে পারেন। আইডিয়াটা একটু শেয়ার করি। এটা আমাদের এখানে সবসময় হয়, আমাদের সভা সমিতিতে সব জায়গাতেই হয়, একদম প্রুভেন মডেল। এটা কি যে 10 জন মিলে টাকা জমাই, তারপরে লটারি করে টাকা নেই। এটা কিন্তু সুন্দর একটা সলিউশন, কিন্তু আপনি ডিপলি চিন্তা করেন, এটা আপনার রেগুলার যে ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস, এটা কিন্তু একজন ফান্ডারের জন্য খুবই প্রবলেম সলভ হয়ে যায়। এটা ওইরকম একটা কমিউনিটি লাগবে, হইতে পারে দিস দ্য কমিউনিটি রোস্কা। হ্যাঁ, মানে আইডিয়াটা আমি জাস্ট বুঝে দিচ্ছি, এটা অপশন, রাইট? সমিতি। বাট হয়েছে কি, এইগুলারে ধরেন মনিটাইজ করা মানে ম্যানেজ করাটা চ্যালেঞ্জ। মানে চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়, আপনি ব্যবসা করে এগুলো পান না, কথাটা আছে না, আপনি ব্যবসা করেন। সো ওইটা ম্যানেজ করাটা খুব চ্যালেঞ্জ। সো আপনি যেটা করতে পারেন যে আপনার রোজকা মডেলে করতে পারেন, হইতে পারে আপনি ফার্মের লোক যারা আছেন তারা একটা কমিটি করলেন, আপনি এটা কমিটি করলেন। মানে ইসলামিক ফাইন্যান্সের সলিউশন আছে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে আমার ইসলামিক ফাইন্যান্স কোনটা সলিউশনটা দিচ্ছে। আপনি যদি মনে করেন এইভাবে তো পাই না তাই যাই ব্যাংকে যাই, এটা আপনার কল, আপনি যদি যাইতে চান এটা আপনার ডিসিশন, আমি তো এখানে আপনার হিসাব আপনি দেবেন, আমার কি আসে, ঠিক আছে? সো আপনি সলিউশন আছে। মানে একটা ব্যবস্থা, আমি একটা বিশ্বাস করি যে যত ফাইন্যান্সিয়াল মডেল আছে সবসময় এটা বিজনেসের পক্ষে, এটা মাথায় রেখেন। মুরাবাহা বলি, মুদারাবা বলি, মুশারাকা বলি, সব কিছু বিজনেসের পক্ষে। সবচেয়ে বেশি পক্ষে হচ্ছে মুদারাবা আর মুশারাকা, আর মুশারাকা মুদারাবা পেতে সবচেয়ে বেশি হচ্ছে মুদারাবা। কিন্তু আপনাকে নিজেকে সৎ হইতে হবে, যে এটা ট্রান্সপারেন্ট হইতে হবে যে আমি আসলে এইটা করছি। মনে যদি করেন ইসলামিক ফাইন্যান্স আসলে কিন্তু এমন একটা সোসাইটির চিন্তা করে যেখানে সবাই কিন্তু সৎ থাকবে, ওই প্ল্যাটফর্ম ওইভাবে চিন্তা করে। এখন যেমন আমরা প্রথমে বিনিয়োগ ডাটার একটা এক্সাম্পল দিই, আমরা প্রথমে কিন্তু মুরাবাহা বেশি ফোকাস ছিলাম, কারণ আমি কিন্তু ওই ফাউন্ডারকে চিনি না, জানি না। যত সময় আসছে আমরা টাইম বাই টাইম কিন্তু আমরা মুদারাবা মুশারাকাতে গেছি, কিন্তু সবার সাথে যাইনি। আমি যখন দেখছি যে এই ফাউন্ডারের সাথে আমি বিশ্বাস করতে পারবো, আমার ঝামেলা নাই, সে ঠিকমতো হিসাব রাখতেছে, আমি তাহলে যাইতে পারি। রিপোর্টিংটা ট্রান্সপারেন্ট হইতে হবে আর কি। আমাদের গত বছর যেটা মাত্র ছিল 1%, এটা আমরা 15% নিয়ে এসেছি উইদিন এ ইয়ার। এটা 15% ভ্যালুতে চিন্তা করলে
এই বছর এটা আমাদের আরও বেশি করার টার্গেট আছে, টাইম বাই টাইম আমরা বাড়াচ্ছি। এটা আমাদের ওদের আইফিসি থেকে গাইডলাইন থাকে আর কি, আমরা ওটা চাই, কিন্তু আমাকে বুঝতে হবে, আমি তো ফাউন্ডারের মন মানসিকতা বোঝা চ্যালেঞ্জ আমাদের জন্য। মুদারাবাদে মোটামুটি আপনাদের অন এন এভারেজ টাইম পিরিয়ড কিরকম থাকে? 1 বছর, ম্যাক্স 1 বছর থাকবে। আমাদের 1 বছরের উপরে কাজ করি না আর কি, এটা আমাদের লিমিটেশনস বলতে পারেন, এটা আমাদের লিমিটেশনস। সো আচ্ছা, সো আমাদের অপশনগুলো বললাম, এটা হচ্ছে সম্পূর্ণ অল্টারনেটিভ। আপনার রেগুলার যেগুলো আছে, আমরা মুদারাবা করতে পারি, মুশারাকা করতে পারি, মুরাবাহা করতে পারি, রোস্কা করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। আরও কিছু অপশন আছে, যেমন আমরা রিসেন্টলি আরেকটা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসি, ইজারা। সো ইজারাটা কি হচ্ছে, ধরেন যারা নতুন শোরুম নিচ্ছে, রেস্টুরেন্ট কই, এই যে ভাই রেস্টুরেন্টে ফার্স্ট অফ অল যেটা যায় সেটা হচ্ছে একটা এককালীন অ্যাডভান্স। ওই অ্যাডভান্সের সলিউশন আমরা নিয়ে আসছি। সো অ্যাডভান্সের সলিউশন, অ্যাডভান্সটা আমরা দিব, আপনি প্রতি মাসে যে ভাড়াটা দিবেন আমাকে, পাশাপাশি যে প্রফিটটা আপনি দিতে যাচ্ছেন ওই প্রফিটটা আমাকে দিবেন। কিন্তু অ্যাডভান্সের যে 30 লাখ টাকা 25 লাখ টাকা যেটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে দিতে হয়, যেটা হতে পারে রেগুলার ব্যবসাতে ইম্প্যাক্ট পড়ে, ওই সলিউশনটা কিন্তু আমরা দিচ্ছি আর কি। সো আপনি যদি এক্সপানশন করতে চান আমরা দেবো। ব্যাপারটা লজিকটা কি? লজিকটা হচ্ছে আমরা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার, আমি লিজ নিব কার কাছ থেকে? ল্যান্ডলর্ডের কাছ থেকে, আমি আপনাকে সাব লিজ দিব, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, প্রফিট বলতে আমরা ভাড়াটা থাকবে প্রফিট, আর যে প্রফিটের যে পার্সেন্টেজটা আমাদের ওইটা হচ্ছে ভাড়ার সাথে অ্যাড হয়ে যাবে আপনার। ওই লক হলো টাকাটা, এটা বছর শেষে। আচ্ছা, গুড পয়েন্ট, ঠিক আছে, চিন্তা করছি উনি। আচ্ছা দেখেন, আমরা যেটা করছি আর কি, 1 বছর পরে, হ্যাঁ 1 বছর পরে যেটা হবে, রাইট, চুক্তিটা রিনিউ করবো আমরা। ওইটাতে করা যায় না ভাই, ওই 20 লাখ প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা। না অ্যাডজাস্ট হয়ে গেলে তো আসলে আপনি প্রেশারই বললেন। আপনি যেটা হবে, আমি কিন্তু ল্যান্ডলর্ডের সাথে, ভাই ল্যান্ডলর্ডের সাথে কিন্তু আমার এগ্রিমেন্ট হবে 5 বছরের, আপনার সাথে হয়েছে 1 বছর। 1 বছর শেষে যখন আপনি যদি মনে করেন যে না ভাই আমার কাছে টাকা আছে আমি দিয়ে দিব, তা দিয়ে যান, আর যদি না কন্টিনিউ করেন, আমরা থাকলাম, আমরাও কন্টিনিউ করবো, দ্যাটস এ ক্লজ, রাইট। সো আমরা যেটা করবো, আমরা আবার ক্যাম্পেইন রেজ করবো, রেজ করে রিপ্লেস করে দিব, সোয়াপ করে দিব ইনভেস্টরদেরকে। সো ওনারও জানবে না কোনো ঝামেলা হয়েছে আর কি, আপনার বিজনেসও কোনো ইম্প্যাক্ট করতেছে না। আমরা ইন্টারনালি দ্যাটস দ্য থিং উই আর ওয়ার্কিং, যে আমরা এগুলো নিয়ে কাজ করি, রাইট। সো আমরা এখানে ইনভেস্টর নিয়ে, ওই ইনভেস্টরকে দিয়ে আমরা সলভ করে দেবো, দ্যাটস ইট। সার্ভিস চার্জ দেয়, মানে নিয়ে না না। হ্যাঁ রাইট, হ্যাঁ এইটা তো মানে সবচেয়ে রিস্কি জিনিস। আমরা তো অ্যাসেসমেন্টের জায়গাতে এটা আমরা অ্যাসেস করবো যে আসলে আপনি কী পরিমাণ বিজনেস ক্যাপাসিটি আছে, ওগুলো তো আমরা অ্যাসেস করে দেখবো আর কি। সো আপনাকে শুধুমাত্র ওই শোরুমের জন্য তো আপনাকে অ্যাসেস করতেছেন, আপনাকে অ্যাসেস করবো বিজনেস অ্যাসেস। সো এই অ্যাসেসমেন্টটা যদি আপনি ওটা না হলে আপনি কিন্তু আরেকটা শোরুমে যাবেন, হয়তো ওখানে আমরা সলিউশন দিব, মানে অল্টারনেটিভ একটা সলিউশন করা যাবে। ওই প্রজেক্ট আমাকে ক্লোজ করতে হবে যদি এরকম হয়, তো আমরা ক্লোজ হয়ে যাবে, তারপর আপনি আবার যখন সলিউশন বলতে আপনাকে টাকা দিতে হবে ফুললি এই কন্ট্রাক্টটা ক্লোজ করে যেতে হবে, তারপর আপনার নতুন করে কন্ট্যাক্ট করবো আর কি আপনার সাথে, যদি অন্য কোনো শোরুম আপনি যান। হ্যাঁ হ্যাঁ, আপনি মামলা করে দিন না, বাট ওটা ওর্স কেস সিনারিও। ওটা ধরেন জেনারেলি আপনার একটা রেস্টুরেন্ট ব্যবসা মোটামুটি ভালো মানের বিজনেস 1 বছর চেষ্টা করে না, মিনিমাম 1-1.5 বছর 2 বছর থাকার চেষ্টা করে। ব্রেক ইভেন তো এটা আপনারা ভালো বলেন। আমরা রিসেন্টলি ধরেন টপ কিছু রেস্টুরেন্ট বিজনেস ওনার সাথে কথা বলতেছি, নাম বললে চিনবেন আর কি, যেগুলোর নাম শুনি আর কি, দে আর হাইলি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস আর কি, কারণ হচ্ছে তাদের বেনিফিট। হ্যাঁ হ্যাঁ, তারা একটা সিস্টেম ডেভেলপ করে ফেলেছে, তাদের আর এই ইনভেস্টমেন্ট না হইলেও চলে, না হইলেও চলে। হ্যাঁ, তেলা মাথায় তেল দেওয়া অনেক লোক আছে, কিন্তু মূলত এই টাকাটা লাগেই হইতেছে যারা শুরু করে, এবং তাদের হইতেছে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে। সো এইটার অ্যাসেসমেন্টটা আপনারা কিভাবে করেন? যেমন হইতে পারে যে আমরা ফুল নিলাম না, আমরা 50-50 নিলাম, মানে মানে ওটা আমি কেস টু কেস, আমি এখন এই সলিউশনে যেতে পারবো না। হতে পারে 50-50 গেলাম, হ্যাঁ মানে রাইট। তো আপনি ফুলি প্যারাশাইন না হলে আপনি 50% প্যারাশাইনই নিলাম, ওইখানে আপনি একটু সময় দিলাম, আপনি একটু রিলিভ হলেন। এই মিটিংয়ে আমরা লোবানো ভাই নাম্বার পেলাম, অফিস পাইলাম, অফিসে যাব। রাইট, ওয়েলকাম অল টাইম। জি ভাই, আমার একটা কথা এখানে, আমি এই মডেলটা নিয়ে 2 বছর ধরে কাজ করতেছি। রাইট। ইজারা অন্য সিস্টেমে কেমন আমাদের না ভাই ইজারা কিন্তু অনেক মোড আছে। আপনি কি আপনারা এই ধরনের কাজ করেন কি? না ইজারা কি আপনি আউটলেট নিয়ে বলতেছেন নাকি অন্য কোনো ইজারা নিয়ে বলতেছেন? মানে
মেশিনারি স্থাপনা হ্যাঁ আছে, ওটা নিয়ে আমরা করি না। না, আমরা ওটা করি না। আমরা শুধুমাত্র আউটলেটের ক্ষেত্রে করতেছি। আমরা ওই ইজারাতে যাচ্ছি না, ওটা লিজ লিজ। হ্যাঁ, আমরা ইজারা করি, কিন্তু দেখতে হয় যে আমরা ধরেন একটা সার্ভিস ইজারা বলি, এটা প্যারালাল ইজারা সার্ভিস করি, বাট এটা আমি আপনার সরাসরি ডিসকাশনে গেলে ইটস এ লং টাইম। আমার মনে হয় নামাজের সময় যাচ্ছে ভাই। জি জি হ্যাঁ। লিমিটেড কোম্পানির প্রস এন্ড কনস কি, মানে ধরেন আপনার যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিতে চাই জি ভাই বলেন না প্লিজ বলেন। আমরা মানে নামাজটা শেষ করে করি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জামাতে পড়তে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, সো ভাই আমরা জাস্ট একটু ক্লোজিংয়ে যে আপনি প্রশ্নটা রাখেন, আমরা ফর্মালি এইটা ডিসকাশনটা শেষ করি আর কি। হ্যাঁ, ওভার ফাইন্যান্সিং থেকে আনবেন বা ওই রিলেটেড কোনো কিছু ওভার ফাইন্যান্সিং তো অলরেডি পয়েন্ট চলে আসছে। কিন্তু আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওভার ফাইন্যান্সিংয়ে আসছে। ওভার ফাইন্যান্সিং বলতে ওই ক্যাপাসিটি বুঝতে পারা আর কি, নিজের ক্যাপাসিটি বুঝতে পারা। যেমন আমি যেটা এক্সাম্পলটা দিলাম যে ওই যে কাপড়ের যে শোরুম, হ্যাঁ শোরুমের যেটা বললাম, এটা হচ্ছে ওভার ফাইন্যান্সিং চলে আসে। ঠিক আছে, আমি আরও আমি একবারে ক্লোজ, আমরা মুড অফ ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করলাম, ইনভেস্টমেন্ট রেডিনেস নিয়ে আলোচনা করছি, কী কী অপশন আছে। ব্যাংক তো আছে, পাশাপাশি আপনি এই মোডে করতে পারেন, মুদারাবা মুশারাকা, লাইক হচ্ছে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। নিজেরা ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব যে নিজেরা ক্রাউড ফান্ডিং যদি করতেও চান, আগে মোডটা বুঝবেন, ডিস্ট্রিবিউশনটা কীভাবে বুঝবেন, কন্ট্রাক্টটা বুঝতে হবে আর কি। মানে এখানে যা আলোচনা করলে সবই কন্ট্রাক্ট, সো কন্ট্রাক্টগুলো বুঝবেন, এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল যে অপারেশনটা হবে, টাকা যাবে টাকা আসবে, এখানে কমপ্লায়েন্সটা মেনটেন করতে হবে। ধরেন আপনি কোনো কারণে অডিটেড পাল্লায় পড়ে গেলেন, সো আপনি এমনভাবে টাকা পয়সা লেনদেন করছে যেটা আসলে একবার ব্যাংকে দিচ্ছেন, আর একবার ক্যাশে দিচ্ছেন, একবার হচ্ছে এই জায়গায় দিচ্ছেন, সো এটা কোনো নাই, সিস্টেম নাই। সো ওইটা নিয়ে অনেক কোশ্চেন আসবে। মানে বললাম তো, এগুলো আসলে বইলে কই আসে না, জাস্ট আসতে পারে। সো আপনি এগুলো নিয়ে আগে নিজে রেডি থাকবেন, অ্যাকাউন্টস নিয়ে রেডি থাকবেন, তারপর আবার নিজেরা করবেন। আমি কিন্তু নিজেরা করতে নিরুৎসাহিত করতেছি না, আবার একবার করতে কিন্তু আবার উৎসাহিত করতেছি না। আগে যদি করতে চান নিজে নিজে রেডি থাকবেন, তারপর নিজেরা করেন। আর এর আগে আপনি হয়তো পারে থার্ড পার্টি দিয়ে করতে পারেন, তাহলে বেটার। আচ্ছা আচ্ছা, সো ওকে, ওকে, দিন শেষে আমি যেটা বলতে চাই যে আপনার ফাইন্যান্সিংয়ের যে ফাইন্যান্স যে ব্যাপারটা, ফাইন্যান্স কিন্তু আপনার ওই যে সাগর ভাই যেটা বলতেছিল যে আপনার কি বুস্টের ব্যাপারটা, ফাইন্যান্সিং কিন্তু একটা বুস্ট দেয়। সো এইটা ডিসিশন নেওয়া, ফাইন্যান্স বোঝা, এটা যদি আপনি মিলাইতে না পারেন, আপনি ইয়েতে ফাইন্যান্সিংয়ে যায়েন না। আমি বলবো যে কোনোভাবে ফাইন্যান্সিয়াল ডিসিশনটা নেওয়া ঠিক হবে না। আচ্ছা, ওকে, শর্ট কোয়েশ্চেন, দাঁড়ান একটু ভাই, আমি আমার আলোচনাটা শেষ করে নিই। ওকে, একটা কেস বলি, হুট করে ডিসিশন নেওয়ার কেস, হুটহাট ডিসিশন। ধরেন এটা মনে হয় সাগর ভাই বলছিলাম, এমন একটা বিজনেস, হ্যাঁ বলছিলাম, লাস্ট সালাকাতে বলছিলাম আর কি। সো যেমন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে ফেলছেন, এই কাজই করবেন, হঠাৎ করে মনে হলো যে আপনার একটা বিশাল একটা অফার আসছে, যেটা আপনার প্রোডাক্ট লাইনও নাই, আপনার ব্যবসার ভিতরে নাই, 14ভাবে চিন্তা, 360 ডিগ্রি গেলেও চিন্তা করলে আপনার ব্যবসার মধ্যে পড়ে না। ধরেন যেটার গ্রোথ আসতেছে, যে আপনি জাস্ট 10 দিনের মামলা, 15 দিনের মামলা, 30 দিনের মামলা, এটা চুটকির মামলা, ব্যাপারটা এরকম যে আপনি অনেক রেভিনিউ পাবেন, একটা প্রফিট পাবেন। শেয়ার মার্কেট, এখন যখন গোল্ড চিন্তা করেন। সো আমি একটা কেস বলি, এটা অলরেডি বলছি, একজন একটা ফার্ম আমরা ফাইন্যান্সিং করছিলাম। সো ঈদের আগে কেনা বেচা শেষ হয়ে গেছে, ওটার পেমেন্ট শিডিউলটা ছিল ধরেন আরও 1 সপ্তাহ পরে, অথবা 1 মাস পরে। সো ব্যক্ত করছে এত 1 মাস পরে বিনিয়োগ ডোটার টাকা দিয়া কী দরকার, আমি একটা ব্যবসা করি। কী ব্যবসা? সে সৌদি আরবে টাকা পাঠাইছে স্বর্ণ কেনার জন্য। সুন্দর ব্যবসা ভাই, দেখেন সুন্দর ব্যবসা, কিন্তু কেসটা শোনেন, মানে এগুলো কিন্তু রিয়েল লাইফ কেস। ব্যবসা করছে সুন্দর, সৌদি আরবে টাকা পাইছে ব্যবসা করার জন্য। সে গোল্ড যে নিয়ে আসছে, ওকে ফাইন, গোল্ড নিয়ে আসছে, বাট যাকে দিছে অবশ্যই তো অথরাইজ চ্যানেলে দেয় নাই, আনঅথরাইজ চ্যানেলে দিছে। মানে ধরেন খাস বাংলা হুন্ডিতে পাঠাইছে, তো হুন্ডিতে পাঠাইছে, ও বান্দা নিয়ে আর খোঁজ নাই। এখন ওর তো ধরেন এটা কিন্তু ভাই লোভ, রাইট? এটা একবার স্পষ্ট লোভ, এটা কিন্তু ইসলামী ফাইন্যান্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে আপনাকে। বান্দা নাই 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 নাই, কারণ অনেক রিজন থাকতে পারে। ওই রিজন, এটা কিন্তু আমরা যে বললাম, আমরা কিন্তু বিজনেসকে ঘাটি গুতাই, ডিরেক্টলি বোঝার চেষ্টা করি, মানে অনেক, যার কারণ এগুলো ডিসিশন আমরা খুব নেই, বাঙালি তো শর্ট টার্ম গেন থাকলে আমরা বসে থাকে না।
তো সে পরবর্তীতে আল্লাহ আল্লাহ বাঁচাইছে যে পরবর্তীতে টাকা ওনারা পাওয়া গেছে, উনি বাংলাদেশে টাকা নিয়ে আসছে। আর যে কাস্টমার টাকা দিছে ও দিছে আবার এক্সিম ব্যাংকে টাকা। তো এক্সিম ব্যাংকের টাকা ঢুকাইছে, এই বান্দা তো টাকা বের করতে পারে না এক্সিম ব্যাংক থেকে। এন্ড এই দিক দিয়ে কী হয়েছে, আমার ইনভেস্টর কিন্তু বসে আছে। এটা কিন্তু মুদারাবা চুক্তি চলে, মুরাবা চুক্তি চলে, যেটাই বলে চুক্তি ছিল। সে কিন্তু 1 মাস 2 মাস একা ফিজ হয়ে গেলে আপনি ওখান থেকে বের করতে পারবেন 1 মাস 2 মাস 3 মাস। কিন্তু দেখেন আপনি মাত্র ওই 15টা দিনের লোভের জন্য আপনি কিন্তু আমি কিন্তু ওরা কিন্তু আমাদের ব্ল্যাক লিস্টেড এখন, আমরা কিন্তু ব্ল্যাক লিস্ট করি এখন, ঠিক আছে? ওরা কিন্তু আমরা ফাইন্যান্সিং করবো না। সো ও কিন্তু ক্যাশ ইন্টেন্সিভ বিজনেস ছিল, ও কিন্তু ফাইন্যান্সিং লাগবে, রেগুলার লাগবে, রাইট? ও কিন্তু একটা অপরচুনিটি বন্ধ করলো। মার্কেটে কিন্তু এগুলা খুবই ছোট ইন্ডাস্ট্রি ভাই, আপনি এগুলা একটু নাড়াচাড়া দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ও কিন্তু ব্যবসায়ী হিসেবে ভালো রেপুটেশন আদায় করতে পারবে না। সো এই লোভে পড়া যাবে না, হঠাৎ করে হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। আপনি ক্যালকুলেটিভ রিস্ক নেন, আপনি রিস্ক অবশ্যই নেবেন, ক্যালকুলেটিভ রিস্ক নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে কিন্তু ধরেন ব্যবসা করার জন্য, কিন্তু মানে ব্যবসা হালাল করছে, ব্যবসায়ী মানে হচ্ছে রিস্ক টেকার, কিন্তু এটা অবশ্যই যেন ক্যালকুলেটিভ হয় আর কি। আর অন্যান্য অস্পষ্টতা গাড়ার যেগুলো আছে এগুলো ওখান থেকে বের হয়ে যান। সো আমরা লাস্ট যেটা পয়েন্টটা আলোচনা করতে চাইছিলাম যে আপনার আপনি তাহলে যদি অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের অপশনগুলো না নেন, আপনি যদি একটু আমরা টেক ওয়ে করি, কী টেক ওয়ে আমরা নিলাম, ঠিক আছে? সো ইনভেস্টমেন্ট ইজ নট এ টুল, উল্টা বলছি, ইনভেস্টমেন্ট ইজ এ টুল নট এ গোল। আপনি ইনভেস্টমেন্ট কোনো সময় গোল করেন না, যেটা একটা লুপের ভিতরে পড়ে যাবেন, আপনি 2 দিন পর টাকা লাগবে, এটা আপনার টুল। ওই যে একটা কথা আছে, টাকা কিন্তু আমার লক্ষ্য না, টাকাটা আমার টুল, এটা মানে আমি লক্ষ্যটা অর্জন করব। সো ইনভেস্টমেন্টটা আপনি কোনো সময় বিজনেস পারপাসে আপনি কোনো সময় গোল বানায়েন না, এটা স্টার্ট আপ বানাতে পারে, ওটা আলাদা মোড। আমি এসএমইরা এটা বানায়েন না, আপনি ইনভেস্টমেন্টটাকে একটা টুল হিসেবে চিন্তা করেন, টু বুস্ট ইউর বিজনেস, ঠিক আছে? টু বুস্ট ইউর বিজনেস, ঠিক আছে? আপনি সবসময় অপশনটা রেখে দিবেন যে কার কাছে আমার ফান্ডটা আমি পাবো, ঠিক আছে? কিন্তু ফান্ডের উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন না, আপনার কাছে অপশন থাকবে। যেমন হচ্ছে অপশন কি, যে আমি যদি এরকম হয় তাহলে আমি এর কাছে টাকাটা নিব, এরকম আছে, মানে একটা রাখেন। কারণ আপনি সবসময় কি ফাইন্যান্সিয়ালি একটা ঝামেলার ভিতরে আপনি পড়বেনই, ব্যবসা তো আপনি ঝামেলার ভিতরে পড়বেনই। সো ব্যবসা থেকে টাকা নিয়ে যদি সলিউশন করতে চান তাহলে পুরো বিজনেসটাকে ইম্প্যাক্ট পড়ে। সো ওই সময় আপনি একটা অপশন রাখেন আশেপাশে, ব্যাকআপ প্ল্যান আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রাখতে হবে, ঠিক আছে? সো এই অপশনটা কীভাবে রাখবেন, যেটা আমরা এখানে আসি নেটওয়ার্কিং, আমরা নেটওয়ার্কিং করতেছি, কোলাবোরেশন করতেছি। সো আপনি সাপ্লায়ারের সাথে কোলাবোরেশন করেন, রেগুলার এখন পেমেন্ট দেন, যখন সুযোগ পাবেন, যখন আপনার টাইম আসবে সে আপনাকে ক্রেডিট বিরোধ দিবে। মানে অনেক ওয়ে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজ করার জন্য। শুধু যে আমি 20% 30% সুদে টাকা নিয়ে যে ব্যবসা করা লাগবে, এইটা আসলে কোনো সলিউশনই না। এর আগে আলাদা সলিউশন আছে, মার্কেটিংয়ের গুরুত্ব উনি মার্কেটিংয়ের সলিউশন দেবে, যে অর্গানিক মার্কেটিং করেন। আমি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ বলতেছি আর কি, যে এগুলো আপনি সাপ্লাই রিলেশন বাড়ান, কাস্টমার সাথে রিলেশন বাড়ান, অনেক ওয়ে আছে। বাট আপনি এগুলো রেডি রাখেন, টাকা ছাড়া ব্যবসা হবে না, এটা যেমন ঠিক টাকা দিয়ে যে সবসময় ব্যবসা হবে এটা কিন্তু সবসময় ঠিক না। সো এই আইডিয়া থেকে বেরোয় আসেন, টাকার ব্যাপারটা নিয়ে বেরোয় আসেন, আর মানি ম্যানেজমেন্টটা শিখেন। আই থিঙ্ক এটা হইলেই বেসিক খুব আলোচনা হয়েছে, আমরা ডিপ ডাইভ করতে পারতাম। আই থিঙ্ক আমরা এখানে ক্লোজ করতে পারি। জি ভাই, আর আমরা Q&A সেশন রাখতেছি, সো আমরা এখন কোয়েশ্চেন করতে পারি। জি।